আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। অনেকদিন পর আবারও একটা ঘটনা লিখতে বসেছি। আশা করি পূর্বের ঘটনাগুলোর মতো আজকের ঘটনাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘটনাগুলো আমার ছোট ভাই তার বন্ধুর কাছ থেকে শুনেছিল। আমার ছোট ভাইয়ের মুখ থেকে যেভাবে ঘটনা শুনেছি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বর্তমানে ঢাকা বীরপুরে থাকে সে। এখানে একটা ঘটনা থাকবে তার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি তার গ্রামের নামটিও জানতে পারিনি। তো কথাবার্তা দীর্ঘ না করে চলে যাই ঘটনায়। বলছেন আমার ছোট ভাই, আমি একদিন আমার বন্ধুদের সাথে দেখা করি এবং দুজন মিলে ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে একটা সময় আমি ভৌতিক বিষয়ে কথা তুলি। ভৌতিক কথা শুনে আমার বন্ধু আমাকে বলে, বন্ধু, আমার এবং আমার বাবার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, তুমি শুনবে? তখন আমি আমার বন্ধুকে বললাম, অবশ্যই শুনবো। তখন আমার বন্ধু বলা শুরু করলো। বলছেন আমার বন্ধু, আমি যখন ছোট তখন আমার বাবা মা আমাকে নিয়ে যায় ঢাকায়। ঢাকাতেই আমার বেড়ে ওঠা। ধীরে ধীরে সেখানে আমার কিছু বন্ধু হয়। আমাদের বাসার কাছে বিশাল একটা জঙ্গল আছে। সেখানে মানুষজন যায়, বসে আড্ডাও দেয়। তবে সেগুলো দিনের বেলায়, রাতে কেউ সেই জঙ্গলে যেত না। তো একদিন হলো কি, রাতে আমি আর আমার সেই বন্ধুরা মিলে সেই জঙ্গলে যাওয়ার জন্য বের হই। জঙ্গলে গিয়ে স্মোক করার জন্য। তখন ছিল গরমের মৌসুম, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না, মৃদু মৃদু বাতাস বইছিল। এদিকে আকাশ যেন তার নিজ রঙে রঙিন হয়েছে। আকাশের বুক ছেড়ে বের হয়েছে এক ফালি চাঁদ। সেদিন ছিল মনোমুগ্ধকর এক পরিবেশ। কিন্তু আমরা যখন সেই জঙ্গলের ভেতরে ঢুকলাম তখন আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার বন্ধুরা সবাই সবার দিকে তাকালাম। তারপর আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পেলাম আমাদের সামনে অনেক বড় এবং মোটা একটা গাছ রাখা আছে। তো আমরা সবাই সেই গাছের উপরে গিয়ে বসে স্মোক করছিলাম। একটু পর আমরা সবাই একসাথে একটা জিনিস দেখতে পাই। আমরা বসা অবস্থায় একা একা ঘুরছি। আমার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তখন আমি সবাইকে বলি, আমি যা অনুভব করছি আর যা দেখতে পাচ্ছি, ওরাও কি সেটা দেখতে পাচ্ছিস? তখন সবাই বললো হ্যাঁ। ঠিক তখনই হঠাৎ করে আমার মনে হলো আর আমরা অনুভব করতে পারলাম আমরা যে গাছের উপর বসে আছি সেটা নরম আর তোল তুলে লাগছে। তখন আমাদের নাকে একটা বিচ্ছিরি রকমের পচা দুর্গন্ধ আসতে লাগলো। আমাদের চারপাশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। আমাদের শুনে হঠাৎ করে কেমন যেন ভার ভার হয়ে যায়। ঠিক তখনই আমরা আমাদের ফ্ল্যাশ লাইটটা নিচের দিকে ধরি, এইটা দেখার জন্য আসলে আমরা কিসের উপর বসে আছি। আর তখন যেটা দেখতে পাই সেটা দেখবার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই যেটাকে আমরা গাছের গুড়ি ভেবে বসেছি সেটা আসলে কোনো গাছের গুড়ি ছিল না। সেটা একটা অস্বাভাবিক রকমের মোটা সাপ, যার সারা শরীর একদম ভয়ঙ্কর রকমের কালো। ঠিক তখনই আমাদের কানে ভেসে এলো সাপের হিস হিস শব্দ। শব্দের উৎস লক্ষ্য করে যেই না সেদিকে লাইট ধরেছি, তখনই ফ্ল্যাশ লাইটের আলোয় আমরা যা দেখতে পাই তা দেখে আমরা সবাই ভয় কুঁকড়ে যাই। আমরা দেখতে পাই অস্বাভাবিক রকমের বড় এবং ভয়ঙ্কর দেখতে মাথাওয়ালা একটা সাপ। তার চোখগুলো ছিল ভয়ঙ্কর রকমের বড় আর একেবারে টকটকে লাল। মুখের দুই পাশ দিয়ে রীতিমতো বড় বড় দুটো দাঁত বেরিয়ে আসছে। আর আমরা সেই সাপের শরীরের ওপরে বসে আছি। এইটা দেখে আমরা কোনো দিকে না তাকিয়ে সে বাড়ির দিকে দৌড় দিলাম। আমরা যখন দৌড়ে পালাচ্ছিলাম তখন আমাদের মনে হচ্ছিল আমাদের পেছনে দানবীয় আকারের কোনো কিছু রীতিমতো সবকিছু ভেঙে চড়ে আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা পিছনের দিকে না তাকিয়ে দৌড়ে জঙ্গলের থেকে বের হয়ে আসি। বিশ্বাস করো বন্ধু, হলিউড মুভিতে আমরা যা দেখতে পাই যেসব সাপ, সেগুলো কিন্তু বাস্তব আর কিছু অবাস্তব। কিন্তু সেই জঙ্গলে আমরা যে সাপ দেখেছিলাম সেটা অবাস্তবে কল্পনা করা যায় না। যাই হোক, তারপর আমরা সবাই বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কাউকে কিছু বলিনি, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে এটা কোনো সাধারণ সাপ ছিল না।
কোনো সাপরূপী পিশাচ ছিল। এই ঘটনার বেশ কিছুদিন পর আমি এবং আমার সেই বন্ধুরা মিলে সন্ধ্যার পর সেই জঙ্গলে আবারও যাই স্মোক করার জন্য। সেদিন ভয় পাওয়ার কারণে আমরা সন্ধ্যার পর সেই জঙ্গলে যাই, যেন আমাদের সাথে কোনো ভয়ের ঘটনা না ঘটে। এখানে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে ওই জঙ্গলে গিয়ে এত পরিমাণ ভয় পাওয়ার পরে ওই জঙ্গলে আমরা কোন সাহসে গেলাম। বিষয়টা হলো, প্রথম যেদিন সেই জঙ্গলে উঠেছিলাম সেই দিন রাত 9টা কিংবা 10টায় গিয়েছিলাম, আর তাছাড়া আমাদের স্মোক করার মতো তেমন কোনো জায়গাও সেখানে ছিল না। তার পরিবারের কাছে ধরা খাওয়ার ভয়ে আমরা জঙ্গলে গিয়ে স্মোক করতাম। মাঝখানে ভয় পাওয়ার জন্য যে কয়দিন জঙ্গলে স্মোক করার জন্য যাইনি, সেই কয়দিন বাড়ি থেকে অনেকটা দূরে স্মোক করতাম, যার ফলে বাড়িতে ফিরতে একটু দেরি হতো। তার কারণে হাজার বকাও প্রশ্নের উত্তর দিতে হতো। তাছাড়া রাতে কখনো সে জঙ্গলে না যাওয়া, আমরা জানতাম সেখানে রাতে গেলে আমাদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। যখন আমরা ভয়ঙ্কর ঘটনার শিকার হলাম, তখন ঠিক করলাম বেশি রাতে নয়, সন্ধ্যার পর জঙ্গলে গিয়ে স্মোক করে চলে আসবো। তাই পরবর্তীতে আমরা সন্ধ্যার পরে জঙ্গলে যাই। তো জঙ্গলের ভিতরে ঢোকার পর হঠাৎ করে কোথা থেকে যেন একটা কালো বিড়াল সামনে চলে আসে। বিড়ালটি সাধারণ বিড়াল থেকে বেশি না, সামান্য বড় ছিল, কিন্তু আমরা সাধারণ বিড়াল ভেবে বিড়ালটিকে পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেলাম। কিন্তু বিড়ালটি বারবার সামনে আসায় আমি বিরক্ত হয়ে বিড়ালটিকে সজোরে একটা লাথি মারি। লাথি মারার সময় মনে হচ্ছিল খুব নরম এবং হালকা কোনো কিছুকে লাথি মেরেছি। তো বিড়ালটি লাথিকে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে, এবং পড়ার পর আমরা দেখতে পাই বিড়ালটার দুটো চোখ লাল রক্ত বর্ণ ধারণ করেছে। ভয়ঙ্কর হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রাগে যেন গড়গড় করছে। ঠিক তখনই আমাদের চারপাশের পরিবেশটা মুহূর্তে ভারী হয়ে উঠল। আমাদের শরীর গরম বাতাসে ছেয়ে গেল। আমরা বুঝতে পারলাম আমরা আবারও সে ভয়ঙ্কর জিনের খপ্পরে পড়তে যাচ্ছি। ভয় আমরা সবাই বাড়ির দিকে দৌড় দিলাম, কিন্তু আমাদের সাথে সামনে ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। আমরা যখন সামনের দিকে দৌড় দিলাম, কিছুটা সামনে আসার পর দেখতে পাই আমাদের সামনে বিশাল একটা জলাশয়। এটা দেখে আমরা সবাই হতভম্ব হয়ে যাই এবং ভয়ে আমরা সবাই জড়সড় হয়ে যাই। আমি আগেই বলেছি জঙ্গলের আশেপাশে কোনো জলাশয় নেই, তাহলে আমাদের সামনে জলাশয় এলো কিভাবে? কি করব আমরা বুঝতে না পেরে সবাই একসাথে সিগারেট জ্বালাই। সিগারেট জ্বালানো মাত্রই আমরা দেখতে পাই সামনে জলাশয় বলতে কোনো কিচ্ছু নেই। তখনই আমরা পেছন থেকে সেই বিড়ালের গড়গড় আওয়াজ শুনতে পাই। তখন আমরা কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে আসি। তারপর আমরা তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাই। তারপর আর কোনো বন্ধুর সাথে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনাটা শুরু হয় আমার সাথে, কারণ বিড়ালটিকে আমি লাথি মেরেছিলাম। তো বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। ঘুমানোর পর স্বপ্নে আমি দেখতে পাই সেই কালো বিড়ালটি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করছে। আবারও দেখতে পাই সেই কালো বিড়ালটি আমাকে তাড়া করছে আর রাগী গড়গড় করছে। এইসব দেখে আমি চিৎকার করে ঘুম থেকে উঠে দেখি জ্বরে আমার সারা শরীর পড়ে যাচ্ছে। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে বাবা মা উঠে আসে। এসে দেখে আমি রীতিমতো ঘেমে ভিজে গিয়েছি আর জ্বরে রীতিমতো ভয় থরথর করে কাঁপছি। এইটা দেখে আমার বাবা মা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন আমি ভয়ে আমার বাবা মাকে প্রথম থেকে পুরো ঘটনাটা খুলে বলি। সব কথা শুনে আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। আমার বাবা মাও আমার সাথে ছিল। পরের দিন থেকে দিনে হোক কিংবা রাতে সবসময় আমি সব জায়গায় শুধু সে কালো বিড়ালটাকেই দেখতে পাই। আমার এই অবস্থা দেখে আমার বাবা আমাদের বাড়িতে একটা কবিরাজ ডেকে আনে। সে এসে আমাকে দেখে বলে, এই ছেলে যে বিড়ালটিকে লাথি মেরেছে না, সেটা কোনো বিড়াল ছিল না, সেটা ছিল একটা খারাপ জিন। তাকে লাথি মারার কারণে সে খুব রাগান্বিত হয়ে এই ছেলের পিছনে লেগেছে। যদিও জিনটি খুব শক্তিশালী ছিল না, কিন্তু ছোট হোক বা বড় হোক যে কোনো ক্ষতি করতে পারবে। ভয়ের কিছু নেই। আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, আর কিছু নিয়ম বলে দিচ্ছি। তাবিজটা গলায় পরে রাখতে হবে, আর নিয়মগুলো মেনে চললেই আশা করি সব ঠিক হয়ে যাবে। তারপর ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যায়। তারপর আমি আর সেই জঙ্গলে যাইনি। এই ছিল আমার সংগ্রহ করা ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ তৌফিক দিলে সামনে ভয়াবহ গ্রাম বাংলার সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনাদের জন্য দোয়া রইল এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিকতার সাথে থাকুন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবিদ। ওনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামে। মূলত ঘটনাটি ওনার দুঃসম্পর্কের নানা নানির সাথে ঘটেছিল। এই যে নানি, উনি কিন্তু খুবই সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা ছিলেন, দেখতে অনেক সুন্দরী ছিলেন। তো নানি যখন স্কুলে লেখাপড়া করেন তখন নানা এই নানিকে দেখে পছন্দ করেন। নানা নানির সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেন, নানি অবশ্য খুব একটা পাত্তা দিতেন না। এইভাবে নানা কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছেন। বেশ কিছু বছর পর এসে নানির মন কিছুটা গলে যায়। নানি একটা পর্যায়ে এসে নানাকে পছন্দ করতে শুরু করেন। তখনকার সময়ে মোবাইল ফোন ছিল না। তখন গ্রামে একটা ছেলে আর একটা মেয়ের সাথে যদি কথা বলতো তাহলে কিন্তু চারদিকে অনেক কথা ছড়িয়ে যেত। এই কারণে তারা দুজন কিন্তু আসলে ওভাবে কথাও বলতে পারতেন না, কোথাও যে বেড়াতে যাবেন সেটাও পারতেন না। তাহলে তাদের ভাবের আদান প্রদান কিভাবে হতো সেটাও একটা মজার বিষয়। একটা নির্দিষ্ট কলা গাছ ছিল। ওই কলা গাছে যে ডাল ছিল, ওই ডালের মাঝখানে একটা ফাঁকা থাকে। নানা কি করতেন, ওখানে চিঠি লিখে আসতেন। নানি ওখান থেকে চিঠিটা নিয়ে যেতেন, আবার নানি চিঠি লিখে রাখতেন ওখানে, নানা নিয়ে যেতেন। এইভাবেই ওনাদের চিঠির আদান প্রদান চলছে। এভাবেও চলে যায় আরো বেশ কিছু বছর। নানি কিন্তু খুবই সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা ছিলেন, কিন্তু সেদিক থেকে চিন্তা করলে নানার অবস্থা কিন্তু অতটা ভালো ছিল না। নানির পরিবার ওই এলাকাতে অত্যন্ত প্রভাবশালী পরিবার ছিল, কিন্তু নানার পরিবার খুবই সাদামাটা পরিবার। নানার বাবা উনি ঘুরে ঘুরে বিভিন্ন অলংকার বিক্রি করতেন। নানার পরিবার থেকে নানির পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো হলেও স্বাভাবিকভাবেই নানির পরিবার এই প্রস্তাবটা নাকচ করে দেন। এদিকে মেয়েও তো ছেলেকে পছন্দ করে, ছেলেও মেয়েকে পছন্দ করে। পরিবার তো রাজি না। নানার পরিবার এ বিষয়ে অমত করেন নাই, কিন্তু নানির পরিবার তো কোনোভাবেই রাজি না। একটা পর্যায়ে হয় কি যে নানার এক বন্ধু, সেই বন্ধুর মা, তিনি আবার এই নানির সম্পর্কে আত্মীয়া হন। আর সেই ভদ্রমহিলার সাথে আবার এই নানির মায়ের সম্পর্ক খুব ভালো ছিল। একটা পর্যায়ে সেই ভদ্রমহিলাকে রাজি করিয়ে তার মাধ্যমে যখন প্রস্তাব দেওয়া হয়, একটা পর্যায়ে এসে নানির পরিবার রাজি হয়ে যান, বিয়ে শাদী হয়ে যায়। বিয়ে শাদী হওয়ার পর নানা উনি কাজ করার জন্য বাড়ির বাইরে চলে যান, কারণ এতদিন তো আসলে ওভাবে কাজটা উনি করতেন না। নানার বাবা চিন্তা করলেন যে একটা সম্ভ্রান্ত ঘরে বিয়ে হয়েছে, ছেলে যদি এভাবে ঘুরে বেড়ায় তাহলে তো আমাদেরও মান সম্মান থাকবে না, আর যে মেয়েটাকে বিয়ে করে আনা হলো এই মেয়েটারই মান সম্মান কোথায় থাকবে, আর এই মেয়ের পরিবারই মান সম্মান কোথায় থাকবে। ছেলেটাকে একটা ভালো কাজ তো করতে হবে। উনি পরামর্শ দেন তার ছেলেকে যে তুমি বাবা কাজ করো, ভালো কোনো একটা কাজের সন্ধানে চলে যাও। নানা বাবার কথা মেনে নিয়ে কাজের সন্ধানে চলে যান। বাড়িতে থাকতেন না, শুরুর দিকে শহরে চলে এসেছিলেন। উনি তো কাজ করছেন। এদিকে হয় কি, এই নানার আপন মা উনি অসুস্থ হয়ে মারা যান। মারা যাবার পর নানার বাবা অল্প কিছুদিনের মধ্যেই আর একটা বিয়ে করেন। এখন সমস্যা হলো কি যে এই নানার আপন মা আবার নানিকে খুব ভালোবাসতেন, কিন্তু নানার সৎ মা যিনি আসলেন তিনি নানাকেও পছন্দ করতেন না আর নানিকেও পছন্দ করতেন না। এদিকে হয় কি, বিয়ের 2 বছর পর
নানির একটি কন্যা সন্তান জন্ম নেয়। তো প্রথমে কন্যা সন্তান হয়েছে, আর গ্রামে তো কন্যা সন্তান হলে সবার মুখ তো ফ্যাকাশে হয়ে যায়। শুধু গ্রামে না, এখনো কিন্তু আমাদের অনেক পরিবারেই, আমরা যারা নিজেদেরকে শিক্ষিত সভ্য বলে দাবি করি, পরিবারে যদি কন্যা সন্তান হয় আমাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তো কন্যা সন্তান কেন হলো, এটা আমাদের জন্য সুসংবাদ না, অনেকের কাছে কিন্তু এটা মনে হয়। সেটা তাদের পরিবারেও মনে হয়েছে, কন্যা সন্তান প্রথমে হয়েছে। নানির প্রতি আচার আচরণ আগে থেকেই তো এই সৎমার খারাপ ছিল, পরে আরো খারাপ হয়ে যায়। পরবর্তীতে আরো 3টি কন্যা সন্তান জন্ম নেয়, অর্থাৎ মোট 4টি কন্যা সন্তান নানির গর্ভে জন্ম নেয়। এই যে পরপর 4টি কন্যা সন্তান জন্ম নিল, এই সুযোগটা কিন্তু ওই সৎ মা মানে নানির যে সৎ শাশুড়ি তিনি নিলেন। তিনি নানাকে বুঝাতেন যে তোর ঘরে তো কোনো ছেলে সন্তান নাই রে, 4টাই মেয়ে, আবার যদি কন্যা সন্তান হয় তাহলে তুই তোর বউরে তালাক দিয়ে দিবি, এই ধরনের পরামর্শ দিতেন। নানা তো আসলে পছন্দ করে নানিকে বিয়ে করেছেন, নানিকে ভালোবাসতেন, উনি তো সব কথা মাথায় আনতে পারতেন না। আল্লাহ দিয়েছেন কন্যা সন্তান, তাতে কি আসে যায়? কন্যা সন্তান তো সৌভাগ্যের নিদর্শন, কন্যা সন্তান সুসংবাদ বয়ে আনে, উনি ওরকমটাই চিন্তা করতেন। কিন্তু ক্রমাগত এই সৎ মায়ের কান কথার কারণে আস্তে আস্তে ওনার মধ্যেও কিছু পরিবর্তন চলে আসতে থাকে, তবে সেটা খুব মানে অ্যালার্মিং পরিবর্তন না। উনি যখন দেখলেন যে কোনোভাবেই এই 2 হাজবেন্ড ওয়াইফকে আসলে আলাদা করা যাচ্ছে না, দুইজনের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি করা যাচ্ছে না, একটা পর্যায়ে কি করলেন, নানার ওই সৎমা উনি খাগড়াছড়ির কোনো একটা উপজাতি সম্প্রদায়ের ভয়ঙ্কর এক তান্ত্রিকের কাছ থেকে কালো জাদু করান নানির উপরে, এমনকি নানার উপরেও। এর প্রভাবটা প্রথম পরে হচ্ছে নানির উপরে। নানির আচার আচরণ পরিবর্তন হতে থাকে, নানাকে সহ্যই করতে পারতেন না, নানার উপর আক্রমণাত্মক হয়ে যেতেন, নানার উপর বিভিন্ন ধরনের ভারী জিনিস দিয়ে আক্রমণ করতেন, নানা আঘাতপ্রাপ্ত হতেন। একবার তেমন হলো যে নানা বিছানায় শুয়ে আছেন, ঘরের যে ডাসা বলি আমরা, খিল দেওয়ার পরেও কিন্তু 2 দরজার কপাটটা শক্ত করে লাগানোর জন্য লম্বা একটা মোটা কাঠের একটি লাঠি, এটা কিন্তু দুপাশে বলতে দুপাশে রাখার জন্য আংটার মতো থাকতো, ওই মাঝখানটাতে ওই জিনিসটা দিয়ে রাখা হতো। অনেক জায়গায় এটার নাম বিভিন্নভাবে বলা হয়, আমাদের ফরিদপুর এলাকায়, রাজবাড়ী এলাকায় আমরা এটাকে ডাসা বলি, অনেকে বিশেষ করে ওই এলাকাতে, শরীয়তপুর এলাকাতে নাকি এটাকে হাড়বাড়ি বলে। তো ওই জিনিসটা দিয়ে নানা শুয়ে আছেন, ওই অবস্থাতে নানি তাকে আঘাত করেছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে নানা কেমন ব্যথা পেয়েছিলেন। তো এরকম আচার আচরণ পরিবর্তন হয়ে যায় নানির। একটা পর্যায়ে নানার আচার আচরণও পরিবর্তন হতে থাকে, উনিও ওনার ওয়াইফকে সহ্য করতে পারতেন না, আর নানিও তার স্বামীকে সহ্য করতে পারতেন না। এটা দেখে আবার নানার সৎমা খুবই খুশি হতেন, কারণ এটাই তো উনি চেয়েছিলেন। একটা পর্যায়ে নানি খুব অসুস্থ হতে থাকেন, শুকিয়ে যান, ওনার শরীরে হাড় ছাড়া আর কিছুই ছিল না, এমন একটা অবস্থা, জীবন্ত কঙ্কালের মতো হয়ে যান আর কি। আর নানির সাথে নানার সম্পর্ক এরকম অবনতি হবার কারণে নানা তার সৎ মায়ের পরামর্শে আর একটা বিয়ে করেন। যাকে বিয়ে করেন তার নামও আবিদ ভাই বলেছেন, আমরা সেটা বলছি না। এখন ঘরে তো আর একটা বউ চলে এসেছে, স্বাভাবিকভাবেই নানির সাথে তার সম্পর্কটা ওই রকম ভালো হবে না। নানি অসুস্থ ছিলেন, তো ওই যে নতুন বউ, সেও চাইতেন যে নানি যেন তাড়াতাড়ি মারা যায়। কিভাবে যেন এই যে নতুন বউ যিনি নানা দ্বিতীয়বার বিয়ে করেছেন, এই মহিলা যার কাছে জাদু করাতে যায়, মানে নানি যেন তাড়াতাড়ি মারা যান এরকম একটা চিন্তা থেকে আর কি, কিভাবে ওই সেই খাগড়াছড়ির ওই উপজাতি সম্প্রদায়ের কোন একটা তান্ত্রিকের কাছে যখন গেছেন, তান্ত্রিক সবকিছু শোনার পর বলছে যে আমি তো অনেকদিন আগে এই মহিলার উপর তো কালো জাদু করছি, এটা তো তোমার শাশুড়ি করাইছে। তখন উনি তো খুবই অবাক হয়ে যান যে আরে
বলেন কি, এই জন্যই কি তাহলে এই সমস্যা? এই জন্যই কি এই মহিলার আচার আচরণ এরকম হয়ে গেছে, এরকম শুকায় গেছে? উনি আসলে এই বিষয়টা নিয়ে ওইভাবে আর আগান নাই। উনি চিন্তা করলেন যে এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। নানি কিন্তু পরবর্তীতে এই বিষয়টা জানতে পেরেছিলেন যে মূলত তার সৎ শাশুড়ি এই কাজটি করেছে, কিন্তু ওনার আসলে কিছু করার ছিল না। উনি অত্যন্ত কঠিন একটা জীবন পার করেছেন। আজ থেকে 4 বছর আগে নানি মারা গেছেন। নানা উনি মারা গেছেন অল্প কিছুদিন হলো, 1 বছরও হয়নি। উনি যে দ্বিতীয় বিয়ে করেছিলেন সেই ওয়াইফ এখনো জীবিত আছেন। আর নানি আসলে এমন ভাবে মারা গিয়েছিলেন, সেটা খুবই দুঃখজনক। উনাকে নাকি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, মানে আত্মহত্যা করেছেন এমনটাই মনে হয়েছিল। আসলে কি হয়েছিল ওনার মৃত্যুর ব্যাপারটা, এটা জানাটা খুবই মুশকিল। গল্পটি আমি জেনেছি আমার বড় ভাইয়ের বন্ধুর কাছ থেকে। তার বন্ধু জাহানের আম্মু প্রায় অসুস্থ থাকায় গত জানুয়ারি মাসে জাহান ও তার পরিবার জাহানের আম্মুকে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে যান চিকিৎসা করানোর উদ্দেশ্যে। চিকিৎসা করতে যাওয়ার কিছুদিন পরে জাহান তার মামাতো ভাইয়ের সাথে কলকাতার কোনো এক জায়গায় ঘুরতে যাবে বলে মনস্থির করে। একদিন কলকাতা শহরে এক রাতে জাহান তার মামাতো ভাইয়ের সাথে একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিল। বাসায় ফেরার আগে চায়ের দোকানে বসে জাহান ও জাহানের মামাতো ভাই হুজুরের সাথে তার মায়ের অসুস্থতার ব্যাপার নিয়ে কথা বলছিল। এমন সময় মোটামুটি বয়স্ক এক ব্যক্তি জাহানকে দেখে বললেন, বেটা, তোমার মায়ের কোনো সমস্যা নেই, মানে শয়তানি কিছু নেই, সুস্থ হয়ে যাবেন উনি, চিন্তা করিস না। একটু অবাক হলো ওখানের সবাই এবং সে ব্যক্তিকে তার পরিচয় জিজ্ঞেস করলো। লোকটা কথায় কথায় নিজের জীবনের দুর্বিষহ এক কাহিনী জাহানের সাথে শেয়ার করে। জাহান আমাকে জানায় যে কলকাতায় আমাদের ভার্সিটির অনেক বন্ধু নাকি রয়েছেন। যাই হোক, এরপর জাহান আমাকে বলে যে সেই ব্যক্তির সাথে তার পরিচয়ের পরদিন সন্ধ্যায় মসজিদে যাওয়ার পর সেই ব্যক্তির সাথে একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে দেখতে পেল তারা। জাহানও তার মামাতো ভাই ও সেই দুজন ব্যক্তিকে মসজিদের কোনায় বসে কথা বলার সময় দেখল। সেই ব্যক্তি জাহানকে তার জীবনের একটি ঘটনা শোনানোর পর জাহান আমাকে আপনাদের সাথে শেয়ার করার কথা জানায় এবং এও জানায় যে আমি আপনাদের সাথে পুরো ঘটনাটি যেন শেয়ার করে থাকি। এরপর সেই ব্যক্তি জাহানের কাছে ঘটনাটি জানানোর পর জাহান আমাকে সেই ঘটনাটি বাংলাদেশে ফিরে শেয়ার করে। সেই বয়স্ক ব্যক্তির ঘটনা আমি ওনার ভাষাতে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম জাহান, আজ আমি তোমাকে যে ঘটনাটি পাঠাচ্ছি তা আমি অন্য কারো মাধ্যমে পাঠাচ্ছি, কারণ আজকের দিনে আমার কাছে নিজস্ব বাড়ি, মোবাইল, গাড়ি কিছুই নেই। যদি থাকতো তবে আমি নিজেই তোমাদের কাছে এসে ঘটনাটি জানাতাম। কিন্তু এমন এক সময় ছিল আমি কোটিপতি ছিলাম, আমার অনেক অনেক টাকা ছিল, যখন অনেকে লাখপতিও ছিল না। কিন্তু একজন কোটিপতি মানুষ কেন এমন ফকির বনে গেল, কেন এখন এমন দুর্বিষহ জীবনযাপন করছে, সেটা তুমি আমার ঘটনা শুনলেই বুঝতে পারবে। আমার নাম বশির আহমেদ। আমি ভারতবর্ষের আনাচে কানাচে ট্যুর দেই আর কি, ঘুরে ফিরে বেড়াই। আমার কোনো বাড়িঘর নেই। ছোট বয়স থেকে আমার ওপর আল্লাহ তাআলার অনেক রহমত ছিল। আল্লাহ আমাকে একটি ধনী এবং খানদানি পরিবারের সন্তান হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। শুধু ধনী নয়, আল্লাহ আমাকে অনেক সুদর্শন বানিয়েছিলেন। অনেক ভালো বাবা মা, ভাই বোন, ভালো চেহারা, ভালো ভাগ্য, টাকা, সম্মান, আল্লাহ যেন এই সব কিছু আমাকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন। ভাই, আমি কিন্তু নিজের প্রশংসা করার জন্য একেবারে এসব বলছি না, বরং আমি আমার জীবনের সত্যিটাই তুলে ধরছি। এসব কিছুর সাথে সাথে আল্লাহ আমাকে খুব বুদ্ধিমানও বানিয়েছিলেন। আমাদের পরিবারের অঢেল ধন সম্পদ থাকার পরও আমার ভেতরে একটা তাড়না ছিল যেন এই সম্পদ আমি কিভাবে দ্বিগুণ বা তিনগুণ করতে পারি। এই কারণেই আমি মাত্র 15 বছর বয়সে ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। আমার আজও মনে পড়ে, সেই ছিল 1990 সাল। মাত্র 20 বছর বয়সেই আমি একটি বড় জুয়েলারি প্রতিষ্ঠান তৈরি করেছিলাম। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন, এত ছোট একটা ছেলে কিভাবে একটি জুয়েলারির ব্যবসা করতে পারে, বা এত টাকাই বা সে কোত্থেকে পেল। ওই যে বলেছিলাম,
আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। আর 20 বছরের বাচ্চারা যখন তাদের বাবা মার কাছে আবদার করত, আমি তখন আমার আব্বুর সাথে ব্যবসা নিয়ে আলোচনা করতাম, নানান যুক্তিতর্ক উপস্থাপন করতাম। আমার আব্বু বলতেন আমি নাকি আমার বয়সের থেকেও 5 বছর এগিয়েছিলাম। আমার এখনও মনে আছে যে আমি এই কাজটা মাত্র 5 লাখ টাকায় শুরু করেছিলাম, যার মেন ইনভেস্ট ও ফান্ডিং করেছিলেন আমার বাবাই। আমার বড় ভাই হাসান আমাকে বলতেন, আমাদের তো অনেক আছে ভাই, তুমি পারিবারিক ব্যবসায় বসো, এভাবে তোমার আলাদা কাজ করে কি দরকার? কিন্তু আমি তো আমার ভাইয়ের কথা শোনার লোক ছিলাম না, এবং পারিবারিক ব্যবসায় বসার মতো মানসিকতা আমার ছিল না। অবশেষে আমার জেদের সামনে উনিও হার মানলেন। আমি যেই কাজ 5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, সেই কাজে এত উন্নতির দিকে যাচ্ছিল যে মাত্র 3 বছরের মধ্যে 5 লাখ টাকা 50 লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। আমি আমার বাবার থেকে নেওয়া টাকাটাও ব্যবসায় নীতি অনুযায়ী ইন্টারেস্ট সহ ফেরত দিতে সক্ষম হই। তখন বাসার সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ। ওনারা বলতেন, দেখো কেমন স্মার্ট আমাদের ছেলে, ব্যবসায় কতটা দক্ষ। আসলে ভাই, 50 লাখ টাকা তখনকার সময় অনেক বিশাল অঙ্ক ছিল। আমার পা যেন তখন আর মাটিতে ছিলই না। আমি যেন আসমানে নতুন এক উড়ান উঠতে যাচ্ছিলাম। জীবনে প্রথম ব্যবসা, তাও আবার এত ছোট বয়সে, এবং আল্লাহ আমাকে এতটাই তৌফিক দিয়েছিলেন যে আমি আরও উৎসাহী হয়ে উঠলাম এবং আমি ভাবলাম এই কাজটাকে আরও বড় করতে হবে। তাই আমি বিদেশ থেকে প্রচুর দামি পাথর আমদানি করতে শুরু করলাম। আল্লাহ সেখানেও আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন, আলহামদুলিল্লাহ। আর এরপর মাত্র 4 বছরের মধ্যে আমি প্রায় 7 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলাম। আমি যেই সময়ের কথা বলছি, সে সময় দেশে কোটিপতির সংখ্যা খুব একটা ছিল না, এমনকি লাখপতি হওয়াও একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু সেই সময় আমি মাত্র 27 বছর বয়সে তা অর্জন করেছিলাম। আল্লাহর রহমত ও আমার পরিশ্রমের মাধ্যমে আমার জীবনযাপন ছিল খুবই হাইপাই। নতুন গাড়ি নিয়ে যেখানে ইচ্ছা যেতাম, বৃত্তবান মানুষদের সাথে ওঠা বসা করতাম। আমার মনে হতো আমি জন্ম নিয়েছি খানদানি একটি পরিবারে, আর আমার পরিবার ইন্ডিয়ার সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে অবস্থান করবে। আমার বাড়িতেও মা বাবা আর ভাইরা আমার প্রশংসা করতেন। তারা বলতেন, সত্যি তুমি তোমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে এত ছোট বয়সে কি অসাধারণ কিছু করেছ। সে যাই হোক, আল্লাহর অনেক রহমত, অঢেল ধন সম্পদ থাকার পরেও আমি কখনোই অহংকারী ছিলাম না। আর আমার আশেপাশের মানুষরাও আমার এই সাদাসিধে স্বভাব দেখে খুব প্রশংসা করত। এবার আসি সেই মূল কথায়, যেখানে আমার জীবনের পতনের মূল সূত্রপাত হয়েছিল। আমার সকল ভাই ও বোনদের বিয়ে শাদী ধুমধাম করে হয়ে গেছে। তখন আমি একমাত্র অবিবাহিত ব্যক্তি। আমি একাই থাকতাম কাজের কারণে। যেহেতু সব ভাই বোনদের বিয়ে হয়ে গিয়েছিল, তাই আমার বিয়ে নিয়েও আমার আব্বু আম্মু ভাবনা শুরু করে দিলেন। পরিবারের সকল সন্তানদের বিবাহ ইতিমধ্যে সম্পন্ন হবার ফলে আমার ওপর বিয়ের চাপটা অনেক বেড়ে গিয়েছিল। আমার মা জিজ্ঞেস করতেন, যদি তোমার কাউকে পছন্দ হয় তাহলে বলো। যদিও বিষয়টা একটু লজ্জার ছিল, তবুও আমি আম্মুকে বলতাম, যেখানে আপনার ভালো লাগবে সেখানে আমার বিয়ে ঠিক করে দেবেন। অবশেষে অনেক খোঁজার পর আম্মু আমার জন্য একজন মেয়ে খুঁজে পেয়ে গেলেন। যে পরিবারের মেয়ে আমার আম্মু আমার জন্য দেখেছিলেন, সেই পরিবারটি খুব বেশি ধনী ছিল না, কিন্তু তারা আচার ব্যবহারের শালীনতায় অনেক সমৃদ্ধ ছিল, আর এটাই আমার আম্মুর পছন্দ হয়েছিল। পরিবারটি খুব বেশি ধনী ছিল না বললে আসলে ভুলই হবে। আসলে তাদের সত্যি বলতে তেমন কিছু ছিল না, বরং ওনারা খুব অভাবে দিন কাটাচ্ছিলেন। হয়তো আম্মু এই কারণেই তাদের পছন্দ করেছিলেন। আমার আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, এমনকি আমার দাদা দাদিও আমার আম্মুকে বলতে লাগলেন, যে কোনো সম্পর্কই অবশ্যই কুফু মিলিয়ে করতে গিয়ে, কুফু হচ্ছে একই পরিবার, যে ধরনের দিক থেকে মিল থাকে সেটা, এরকম একটা পরিবারে কেন যাচ্ছ? কিন্তু আম্মুর কথা, আমাদের কাছে শালীনতা ও আচার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। টাকা পয়সার তো আমাদের দরকার নেই, আল্লাহর দয়ায় অনেক আছে, আলহামদুলিল্লাহ। আম্মুর কথা মতো আমার বিয়ের দিন চলে এলো। আমার সেই সময়ে সবচেয়ে দামি গাড়িগুলো ছিল, কারণ ছোট থেকেই বড় বড় গাড়ির প্রতি আমার প্রচণ্ড উইকনেস কাজ করত। যখন আমি 6টা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালাম, তখন লোকজন আমার গাড়িগুলো দেখে অবাক হয়ে তাকাচ্ছিল। বিয়ের অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষ ওই মেয়েটির কথা বলছিল যে মেয়েটা আমার মতো একজন ধনী স্বামী পেয়েছে। তবে আমি নিজেও অনুভব করেছিলাম যে আম্মুকে আমার জন্য অন্তত আরেকটু ভালো জায়গায় সম্পর্ক করা উচিত ছিল। কিন্তু সে সময়টা এমনই ছিল, ছেলেমেয়েরা খুব একটা কথা বলতো না, বিশেষ করে বিয়ের ব্যাপারে। আর মা বাবার প্রতিটি নির্দেশ মাথা নত করে শুনত। এতক্ষণ আমি নিজেও নিজের পরিবারের যে বর্ণনাগুলো দিলাম, সেগুলো শুনে হয়তো আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি সত্যি বলছি। পরবর্তী অধ্যায় শোনার জন্য এসব বলা সত্যি জরুরি। তবু আমি এত কিছু বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বিয়েটা হয়ে গেল সেদিন,
কিন্তু বিয়ের পর বুঝলাম যাদেরকে আমার মা খুব ভালো মনের মানুষ বলে মনে করেছিলেন, আসলে তারা মোটেও তেমন ভালো মানুষ ছিলেন না, বরং ওনারা ছিলেন এক জাদুকরী পরিবার। আপনারা নিশ্চয়ই ভাবছেন ওনারা যে জাদুকরীর পরিবার সেটা আমি কিভাবে জানলাম। আসলে ঘটনা হলো যে বিয়ে পড়ানোর পর আমি আমার স্ত্রীকে আমার হাতে পড়া ঘড়ি দিয়ে বললাম, এই ঘড়িটা তোমার ব্যাগে রেখে দাও, আমি বাড়ি গিয়ে নেব। এরপর থেকে সেদিন সেই ঘড়িটি আমার স্ত্রীর কাছেই ছিল। যখন আমরা বাড়িতে ফিরলাম তখন আমার স্ত্রী কাপড় বদলাতে ওয়াশরুমে গেল। ঘড়িটা বের করার জন্য আমি তার ব্যাগ খুললাম। যখন আমি তার ব্যাগ খুললাম তখন সেখানে কিছু অদ্ভুত ধরনের তাবিজ পেলাম। তাবিজগুলোর সাথে আরও ছিল 4-5টা কাগজ, যেগুলোর উপর আমার নাম লেখা ছিল, আর বাকি 4টি কোণে লেখা ছিল কিছু আমি যেটা বুঝতে পারছিলাম না। বিশ্বাস করো ভাই, তখন পর্যন্ত আমি কোনো জিন বা জাদুর সঙ্গে পরিচিত ছিলাম না, আর এসব সম্পর্কে কিছু আমার জানা ছিল না। আমার কেন, আমার পরিবারের কারো জীবনে তখন পর্যন্ত জিন বা জাদুর সাথে কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, বিয়ের পর আমি বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোকজন কতটা লোভী। বিয়ের কিছুদিন পর পর আমার শাশুড়ি আমার দোকানে আসতো এবং কোনো না কোনোভাবে একটি ভারী গহনার সেট নিয়ে চলে যেত। উনি গহনা নিয়ে চলে যাবার আগে বলতেন যে আমি কিছুদিনের মধ্যে টাকা দিয়ে দেব, কিন্তু ভাই সেই টাকা আর কোনো দিনই নিয়ে আসতো না। প্রথম দিকে আমি কিছু বলিনি, কিন্তু যখন ধীরে ধীরে এই ঘটনাগুলো বাড়তে শুরু করলো, আমি একদিন আমার স্ত্রীর কাছে গিয়ে স্বাভাবিকভাবে বললাম যে শোনো, তোমার মাকে একটু বুঝিয়ে বলো, এগুলো কি ঠিক? এটা তো আমার ব্যবসা, তাই না? এভাবে যদি চলতে থাকে তাহলে তো আস্তে আস্তে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। উনি প্রায় 4-5 দিন পর পর সে দামি দামি গহনার সেট নিয়ে চলে যান, আর টাকা পয়সা দেবেন বলেও দেন না। তুমি ওনাকে একটু বিষয়টা বুঝিয়ে বলো। আমার কথা শুনে আমার স্ত্রী আমার ওপরেই খুব ক্ষেপে গেল। বলল, যদি আমার মা 2-3টি সেট নিয়েও নেয় তাহলে এতে আপনার সম্পদ কি কমে যাবে? আপনি এমন ছোট লোকের পরিচয় দিলেন। আমি আমার স্ত্রীর আচরণ দেখে হতবাক হয়ে গেলাম। আমি ওকে বললাম যে এটা সম্পদের ব্যাপার না, এটা আসলে মান সম্মানের বিষয়। এটা কি ধরনের কথা যে দোকানে এসে নিজের ইচ্ছা মতো জিনিস নিয়ে যাবে, বিনা পয়সায় নিয়ে চলে যায়? আমার বউ মাটির দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি জানতাম সে তার বাবার বাড়ি গেছে। সন্ধ্যার মধ্যে সে তার বাবার বাড়ি থেকে ফিরে এসে আমার মুখে সজোরে টাকা ছুঁড়ে মারল। আমি অবাক হয়ে বললাম, এতটুকু সম্মান আমাকে করো? এটা কি ধরনের আচরণ? তোমার স্বামীকে সম্মান দিতে শেখো। তোমার কি এতটুকু ভদ্রতাও নেই? এরপর আমি টাকাগুলো নিয়ে দোকানে চলে গেলাম। দোকানে আমার ম্যানেজার টাকাগুলো গুনে আমাকে জানালো যে আমার শাশুড়ি যত দামের গহনা নিয়ে গিয়েছেন এখানে তার অর্ধেক দামও নেই। আমি বাড়ি ফিরে আমার বউকে বললাম, তুমি যে টাকাটা আমার মুখে ছুঁড়ে মারলে, কিভাবে মারলে? এখানে তো অর্ধেক দামও নেই। তোমার মা তো আমার কাছ থেকে আরো বেশি টাকার জিনিস নিয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আধা টাকা তো পেয়েছো, বাকিটাও নাকি সময় মতো পেয়ে যাব। আমার নাকি এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সে বলল, আমরা তো ভিখিরি নই যে তোমার টাকায় আমাদের চলতে হবে। আমার বউয়ের এরকম কথায় আমি খুব বিরক্ত হচ্ছিলাম, কারণ একে তো এভাবে জিনিস নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না, তার উপর আবার বড় বড় কথা বলছে। যদি ওনারা সরাসরি আমার কাছে টাকা চাইতো বা গহনা চাইতো আমি অবশ্যই দিতে রাজি হতাম, কিন্তু যেভাবে আমার সাথে প্রতারণা হচ্ছে তাতে আমি খুবই সমস্যায় পড়ে গেছি। কিছুদিন পরের কথা, আমার স্ত্রী তার বাবার বাড়ি থেকে ফিরে এলো। তার হাতে লাড্ডুর একটা বক্স ছিল। লাড্ডুর বক্স আমার দিকে এগিয়ে দিয়ে সে বলল, আম্মু তোমার জন্য পাঠিয়েছে। আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে বললাম, মাশাআল্লাহ, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এরপর তার আম্মুকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিতে বললাম এবং জানিয়ে দিলাম যে আমি যদি পাই তাহলে তাদের বাড়িতে যাব এবং আমার শাশুড়িকে নিজে অভিনন্দন জানিয়ে আসব। আমি ছোট থেকে মিষ্টি খুব পছন্দ করতাম। আমি আমার স্ত্রীর আনা সেই বক্স খুললাম এবং লাড্ডু খেতে শুরু করলাম। লাড্ডু খাওয়ার পর আমার মনে হলো যেন আমার মাথা ঘুরতে শুরু করেছে। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। কিন্তু অজ্ঞান হওয়ার আগে যে দৃশ্যটা দেখলাম সেটি হলো আমি পড়ে যাচ্ছি আর আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছে। যখন আমার চোখ জোড়া খুলল আমি তখন হাসপাতালে। আমার কাছে আমার পরিবারের লোকজনও ছিল, আমার বউ ছিল, আমার শাশুড়িও দাঁড়িয়েছিলেন। আমি উঠে সবার প্রথমে আমার বউকে জিজ্ঞেস করলাম, তুমি লাড্ডুতে কি মিশিয়েছিলে? একদম হঠাৎ করে আমার বউ আর শাশুড়ি অস্থির হয়ে গেল। আমার শাশুড়ি বললেন, বাবা, আমরা তো কিছু মিশাইনি। আমি ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার বড় ভাই হাসানকে বললাম, ওই লাড্ডু খাওয়ার পর আমার শরীর খারাপ হয়ে গেছে। আমার পরিবার অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কোন লাড্ডু? আমি বললাম, আমার বউ তার বোনের বিয়ের খবর জানানোর জন্য যে লাড্ডু নিয়ে এসেছিল সেই লাড্ডু। আমার কথা শুনে আমার বউ আর শাশুড়িকে অনেক বেশি চিন্তিত লাগছিল। আমার শাশুড়ি বলছিলেন, কি বলছো বাবা? আমরা তো খুশিতে লাড্ডু পাঠিয়েছিলাম, তো এতে কি কিছু মেশাতে হবে? তোমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করো, তাহলে আমরা লাড্ডুতে কিছু মিশিয়েছি কিনা ওরাই বলবেন।
আমার ভাই ডাক্তারের কাছে গেলেন। যখন তারা ডাক্তারের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আমাকে বিষ বা অন্য কিছু দেওয়া হয়েছে কিনা, ডাক্তার উত্তরে বললেন না, এমন কিছু নয়, শুধু তার ব্লাড প্রেশারটা লো হয়ে গিয়েছিল, এই কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন। এখন ডাক্তারও এই ব্যাপারে নিশ্চিত করেছিলেন যে কোনো বিষ জাতীয় কিছু দেওয়া হয়নি। ডাক্তার তো নিজের জায়গা থেকে সঠিক কথাই বলেছিলেন, কারণ বিষ নয়, বরং আমার উপরে জাদু করা হয়েছিল, যা মেডিকেল রিপোর্টে ধরা পড়া অসম্ভব। এরপর দিন আমার শরীর খুবই ভারী হয়ে যেতে লাগলো। আমি দোকানেও প্রতিদিন যেতে পারতাম না। আমার দোকানের ম্যানেজার প্রতিদিন এসে বলতো, ভাইজান, আপনার শাশুড়ি এসেছিলেন, 2টো সেট নিয়ে গেছেন। ম্যানেজারের কথাগুলো আমি শুনতাম, কিন্তু আমি জানি না কেন কিছুই বলতে পারতাম না। একেবারে চুপ হয়ে যেতাম, না স্ত্রীকে কিছু জিজ্ঞেস করতাম, না ম্যানেজারকে কিছু বলতাম। শুধু এতটুকুই বলতাম, নিয়ে গেছে যাক, পরে আসলে আবার দিয়ে দিও। আমার মনে আছে ওই ম্যানেজার আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখতো আর মনে মনে বলতো, তোর মাথা ঠিক আছে তো ভাই? টাকা মনে হয় তোর গাছে ধরে। আমি প্রায়ই আমার শ্বশুর বাড়ি যেতাম, কিন্তু শ্বশুর বাড়িতে আমি কেন যেতাম সেটা আমি জানি না। মনে হচ্ছিল আমি যেন একটা রোবট হয়ে গেছি, শুধু ঘরে পড়ে থাকি আর ছাদের দিকে তাকিয়ে থাকি, আর সময় পেলেই শ্বশুর বাড়ি চলে যাই। সারাদিন সেখানে থাকতে আমার ভালো লাগতো। আমার চেহারা আর জীবনযাত্রা দেখে আমার ভাইয়েরও চিন্তিত হয়ে পড়েছিলেন। মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে বলতেন, বাবা, তোমার কি হয়েছে? নিজেকে সামলাও, দেখো তো ফাটা কাপড় পরে ঘুরছো। আমি শুধু শুনতাম, কিন্তু আমি তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারছিলাম না। এভাবে জীবন চলে যাচ্ছিল, আর আমার বিয়েরও 2 বছর হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার টুইন বাচ্চা জন্ম নিয়েছে। আমি তাদের জন্য পাগল ছিলাম। নিজের যে কোনো কিছুর থেকে তাদের 2 বোনকে আমি সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমার স্ত্রী সন্তান প্রাপ্তিতে একদমই খুশি না। তার আচরণ দেখে মনে হতো সে বাচ্চা চায়নি কখনো। কখনো বাচ্চা হওয়ার পর সে প্রায় 2 মাস করে নিজের বাপের বাড়িতে চলে যেতে শুরু করলো এবং বাচ্চাদের নিয়েই সেখানে থেকে যায়। সে জানতো আমি আমার বাচ্চাদের কতটা ভালোবাসি, তাদের ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কিন্তু সে জেনেও আমাকে বিরক্ত করার জন্য মায়ের বাড়িতে বসে থাকতো। যদিও আমার শাশুড়ির আমার দোকান থেকে গহনা কিনে নিয়ে যাওয়ার ব্যাপারটা এখনও চলছিল। একদিন আমি খবর পেলাম আমার দোকানে এক কারিগর দোকান থেকে 1 লাখ টাকার গহনা নিয়ে পালিয়ে গেছে। এই কারিগরটি সেই ছিল যে প্রতিদিন আমার ম্যানেজারকে হিসাব দিত। আমার দোকানের স্টাফদের আমি এমনভাবেই বলে রেখেছিলাম যে আমি না থাকলে পুরো দোকানটা তাদের হাতেই থাকতো। এটা আমার ব্যবসার জন্য খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল। আমার দোকানে না যাওয়ার কারণে কাজ স্লো হয়ে গেল। তার উপর ছেলেগুলো সুযোগ পেল, নিজেদের ইচ্ছে মতো চলতে লাগলো। মাঝে মাঝে তো দোকান দুপুর পর্যন্ত বন্ধই থাকতো। এখন আবার ওই কর্মচারী চুরি করে পালিয়ে গেছে। চুরির পর আমার পরিবার আমাকে বুঝিয়ে বলল, রিয়াদ, তুই দোকানে যা, একটু সময় দে। তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই কেন এমন হয়ে গেছিস? বুঝতে পারছি না। তাদের কথায় আমি দোকানে যাওয়া আবার শুরু করলাম, কিন্তু 1-2 ঘন্টার বেশি বসে থাকতে পারতাম না। এত বেশি জটিলতা হচ্ছিল, নানা চিন্তা আসতে লাগলো মনে। কখনো মন খারাপের চিন্তা, কখনো কারিগর ধোঁকা দিয়ে, কখনো এদের নিয়ে, আর কখনো ওদের নিয়ে। আমার মনে হতো আমি দোকান থেকে উঠে পালিয়ে যাই। যখন শ্বশুরবাড়ি যেতাম তখন বাচ্চাদের সাথে দেখা করতে গেলে সেখানে স্ত্রীর আচরণ খুব খারাপ থাকতো। আমি ডিপ্রেশনের শিকার হতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার মধ্যে অনেক খারাপ দিক আছে, এই কারণে মানুষ আমাকে আর পছন্দ করতো না। আর ডিপ্রেশন দেখে আমার ভাই আমার বন্ধুদের সাহায্য নিলেন। এমন খারাপ পরিস্থিতিতেও আমার স্বাভাবিক হবার একটু ছিল, কারণ এখনও আমার পুরনো কিছু ভালো বন্ধু বান্ধব ছিল। একদিন এক কাছের বন্ধু আমাকে জোর করে বাড়ি থেকে টেনে নিয়ে গেল। সে আমাকে প্রথমে একটা পার্কে নিয়ে গেল। সেখানে আগে থেকেই আমার আরও কিছু পুরনো বন্ধু উপস্থিত ছিলেন। আমরা সবাই একে অপরের পাশে বসলাম। আমি তাদের সাথে বিয়ের পরে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছি। তারা আমাকে জিজ্ঞেস করলো, তুই কোথায় চলে গিয়েছিলি রে ভাই? কিরে, তোর কি ভাবিকে বেশি পছন্দ হয়েছে যে বন্ধুদেরও ছেড়ে দিলি? আমি তাদের কোনো কথার উত্তর দিতে পারছিলাম না। যখন তারা আমার চুপচাপ থাকা আর আমার চেহারার এমন অবস্থা দেখলো, তখন তারা আমার জন্য অনেকটা চিন্তায় পড়ে গেল এবং জিজ্ঞেস করতে লাগলো, তোর কি হয়েছে? তোর এই মলিন মুখ, পুরনো কাপড়, তোকে তো চেনাই যাচ্ছে না। আমি বিষয়টি এড়ানোর জন্য বললাম, দোস্ত, বিয়ের পর দায়িত্ব বেড়ে যায়, তারপর মানুষ নিজেকে সময় দিতে পারে কোথায়? এরপর আমি দেখলাম একদম হ্যান্ডসাম একটা ছেলে যে কোট প্যান্ট পরে এসেছে আমার সঙ্গে এসে বসে গেল। সে সবার সাথে হ্যান্ডশেক করছে আর সবাই তার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন তারা তাকে ভালো করে চেনে। তাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। একসময় আমিও এমন সুন্দর পোশাকে বাইরে বের হতাম। তারপর আমার বন্ধু সেই ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে দেখিয়ে বলল, এ হলো রিয়াদ, যাকে নিয়ে প্রায় কথা হয়। তারপর সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, এটা মারুফ সাহেব, আগর আগর সুগার মিলের মালিক। ইনি এখন আমাদের গ্রুপেরই সদস্য আর আমাদের খুব ভালো বন্ধু।
আমি ওনার দিকে তাকিয়ে সালাম দিলাম। উনিও বসে বসে হাসতে হাসতে আমাকে সালাম দিলেন। আমিও হাসি দিয়ে উত্তর দিলাম। আমরা পরের 2 ঘন্টা সেখানে বসে গল্পগুজব করতে থাকলাম। কিন্তু এই 2 ঘন্টায় আমি বারবার অনুভব করছিলাম যে মারুফ সাহেব আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যেভাবে উনি আমাকে দেখছিলেন তাতে আমি বেশ অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিলাম। যখন আমার বন্ধুরা আড্ডা শেষ করে উঠে যেতে লাগলো, মারুফ সাহেব আমাকে বললেন, রিয়াদ সাহেব, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি একটু সময় দিতে পারবেন? আমার সাথে আমার বন্ধুরা বলল, ভাই তুই তাহলে ওনার সাথে বস, আমরা যাই। আমার সকল বন্ধুরা ইতিমধ্যে চলে গিয়েছিল। তখন শুধু আমি বসেছিলাম আর আমার সঙ্গে মারুফ সাহেব। হঠাৎ তিনি বললেন, রিয়াদ সাহেব, আপনি জানেন আমি কিছু কবিরাজি আমলও জানি। আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, কিন্তু এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য ছিল শুধুই আমার শখ। আমি হাসতে হাসতে মাথা নেড়ে বললাম, আচ্ছা, যেমনটা সাধারণ মানুষ করে। আমার মনে হলো যদি তিনি সত্যিই কবিরাজি আমল জানেন, তাও আমি তার কাছে কি চাইতাম? কারণ যেমনটা আগেও বলেছি, তখন পর্যন্ত আমি জাদুটোনা সম্পর্কে কিছুই জানতাম না। এরপর ওনার সবকিছু শোনার পর আমি বললাম, শুনুন ভাই, খুব ভালো লাগলো, কিন্তু এখন আমাকে অনুমতি দিন, বাড়ি যেতে হবে। তখন তিনি বললেন, না, আমি আপনাকে দরকারি কাজে থাকতে বলেছি এবং যে কথাগুলো আমি আপনার সম্পর্কে বলছি সেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। কিন্তু আপনাকে বলার একটা উদ্দেশ্য আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবন খুবই দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমি মারুফ সাহেবকে বললাম, একটু পরিষ্কার করে বলেন আপনি কি বলতে চাচ্ছেন। আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না। তারপর তিনি আমাকে বললেন, আপনার কি সেই লাড্ডুর কথা মনে আছে যেটা খাওয়ার পর আপনার মাথা ঘুরেছিল, তারপর আপনি হাসপাতালে অবধি গিয়েছিলেন? আমি তাকে বললাম, আপনি এই সম্পর্কে কিভাবে জানেন? উনি বললেন, আমি তো অনেক কিছুই জানি, ওই তাবিজের কথাও জানি যেগুলো বিয়ের দিন আপনার বইয়ের পার্স থেকে পাওয়া গেছে, যেখানে আপনার নাম লেখা ছিল। তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন বিদ্যুৎ চমকালো। আমি যেন একেবারে হতবাক। ঠিক আছে, লাড্ডুর ব্যাপারটা এমন হতে পারে যে আমার বন্ধুদের মাঝে কেউ হয়তো তাকে বলেছে, কিন্তু এই ঘড়ির ব্যাপারটা তো আমি ছাড়া কেউ জানতো না। ওই রাতে যখন আমি পার্স খুলে ঘড়ি বের করতে গেলাম, তখন তার মধ্যে যে তাবিজ এবং কাগজগুলো ছিল, এটা শুধু আমার জানার কথা, আর কারো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই তাবিজ আর কাগজগুলোতে আমার নাম লেখা ছিল কেন? উনি বললেন, এগুলো সাধারণ কাগজ না, বরং এগুলো কালো জাদুর তাবিজ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কি করবে এবং এই কালো জাদু আসলে কি? উনি বললেন, এটা এক ধরনের জাদু বিজ্ঞান, যেখানে কোনো জিনিসের শক্তি দিয়ে অন্যের উপর নিয়ন্ত্রণ করা হয়, তাকে ধ্বংস করা হয়, তার স্বাস্থ্যের ক্ষতি করা হয়। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কে করবে? উনি বললেন, আপনার শুনতে কষ্ট হবে, কিন্তু আপনার বউ এখানে জড়িত আছে। আমি বললাম, মারুফ সাহেব, আপনি কেমন কথা বলছেন? একজন বউ তার স্বামীর জীবন কেন নষ্ট করতে চাইবে? তিনি বললেন, তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে মেরে আপনার সম্পত্তি দখল করা, আপনার সম্পত্তি দখল করে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দেয়া। আর এই কাজটা তারা বিয়ের দিন থেকেই করছে। আমি বললাম, ঠিক আছে, আমি মানলাম যদি সে জাদু করেও থাকে, তাহলে তার চিকিৎসা কি? মারুফ সাহেব হাসলেন এবং বললেন, চিকিৎসা তো আছে, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। আমি বললাম, আমি চেষ্টা করব, বলুন কি করতে হবে। তখন তিনি বললেন, এখনই যান আর আপনার স্ত্রীকে তালাক দিয়ে আসুন। আপনার উপর যে জাদু করা হয়েছে তার একমাত্র সমাধান এটাই। এরপর কি করতে হবে সেটা আমি বলে দেব। তালাকের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। আমি বললাম, আমি তাকে তালাক দিতে পারবো না ভাই, আমি কোনোভাবেই তালাক দিতে পারবো না। আর যদি তালাক দেই তাহলে সে আমার বাচ্চাদের সাথে দেখা করতে দেবে না। মারুফ সাহেব বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি করবেন না, আর যেটা আমি আপনাকে জানাতে চেয়েছিলাম সেটা জানিয়ে দিলাম। এখন আপনি যান, আপনার যা ভালো মনে হয় তাই করুন। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন, আমিন। এই বলে মারুফ সাহেব সেখান থেকে চলে গেলেন। আমি অনেকক্ষণ ধরে চেয়ারে বসে তার কথাগুলো নিয়ে ভাবছিলাম, কিন্তু পরে মারুফ সাহেবের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললাম। মনে হলো সে হয়তো আমাকে ভুল বুঝিয়ে রেখেছে, কারণ আমি আমার বউকে চরম পর্যায়ে বিলিভ করতাম। এটা তখনের কথা যখন আমার স্ত্রী তার বাপের বাড়িতে থাকতে গেছে, প্রায় 4 মাস হয়ে গেছে। কিন্তু আমাকে তখন সে তার বাপের বাড়িতে গিয়ে আর বাচ্চাদের সাথে দেখা করতে দিত না। আমার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমি না আমার স্ত্রীকে বলছিলাম, তুমি এতদিন বাপের বাড়িতে কেন থাকো, তার মাকে কিছু বলছিলাম যে আপনি এখনও কেন আমার দোকান থেকে ফ্রি সেট নিয়ে যাচ্ছেন। আমি খোলামেলা অনুমতি দিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন আসবে যা কিছু চাইবে দিয়ে দিতে। আপনারা ভাবতে পারেন যে প্রথমে ঝগড়া আমার স্ত্রীর সাথে এই কারণে হয়েছিল যে তার মা কেন ফ্রি সেট আমার দোকান থেকে নিয়ে যায়। এখন আমি নিজে অনুমতি দিচ্ছি, তাহলে এর মানে হলো আমি আসলে কারো প্রভাবের মধ্যে আছি। বুঝতে পারছেন নিশ্চয়ই?
এক রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে একটা মেয়ের সাথে 4 মুখওয়ালা একটা বিশাল সাপ এসেছে আমার ঘরে। সাপ এত বড় যে দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে আস্তে আস্তে আমার দোকানে রাখা সব স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যাচ্ছিল। আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। যখন আমার চোখ খুলল তখন আমি ঘেমে ভিজে একাকার। আমার হৃৎপিণ্ডের ধড়ক বেড়ে গিয়েছিল। যে স্বপ্নে দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। সেই দিনই সকাল 10টায় খবর পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে। আমি আর আমার ভাই সবাই দোকানে গিয়ে দেখলাম পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিতরে সব স্বর্ণ আর পাওয়া যাচ্ছে না। যেহেতু আগুন লাগলে স্বর্ণ নষ্ট হয় না, তাই এই স্বর্ণগুলো কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না। স্বর্ণ চুরি করে দোকানে আগুন লাগানো হয়েছে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার শাশুড়ি তার বড় ছেলেকে আমার দোকানে চাকরি দিয়েছিল। এমনকি আগুন লাগার দিন অবধি সে চাকরিতে ছিল। সে 1 সপ্তাহ আগেই দোকানে জয়েন করেছিল। তার মানে কি কেবল 1 সপ্তাহ হয়েছে সে এসেছে, আর এমন ঘটনা ঘটল। আমি দোকানের সব দায়িত্ব ওকে দিয়েছিলাম, কারণ সে আমার পরিচিত, আর সব থেকে বড় কথা সে আমার আত্মীয়। কমপক্ষে কর্মচারীদের একটা লাইনে রাখা যাবে তার মাধ্যমে, এই ভেবেই আমি তাকে চাকরিটা দিয়েছিলাম তার মায়ের কথা শুনে। কিন্তু সে যা করেছে সেটা কর্মচারীদেরও পেছনে ফেলে দিয়েছে। এরপর আমার ভাই হাসান বলছেন, এই কাজের হয়তো তোমার বউয়ের ভাইয়ের হাত আছে, সব ওর করা। কিন্তু আমি তাদের বলছিলাম, ভাই যা হওয়ার হয়ে গেছে, টাকা কি জিনিস, আবার কামাই করে নেব। আমার ভাই আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, এটা কি বলছিস, তোর কি মাথায় সমস্যা হয়েছে? এত কিছু হয়ে গেল, এখনো নিজের শাশুড়ি পরিবারকে কিছু বলছিস না কেন? আমি বললাম যে বলছি না, কোনো সমস্যা নেই। তোমাদের এই ঘটনার কিছুদিন পর আমার স্ত্রী ফিরে এলো। আমি তো শুধু আমার বাচ্চাদের দেখে খুশি হয়ে গিয়েছিলাম, এবং তাদের দেখে আমার ব্যবসার এত বড় ক্ষতিটাও আমি ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রীর আচরণও আমার সাথে অনেক ভালো হয়ে গিয়েছিল। হঠাৎ করে সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল পেরেশান হবেন না, এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। পরের 1-1.5 মাস আমার খুব ভালো কেটেছে, বাচ্চাদের সাথে খেলতে খেলতে, এবং স্ত্রী তো খুব ভালো আচরণ করলো। তারপর আমার স্ত্রী আবার তার বাপের বাড়িতে চলে গেল। 2 দিন পর ফিরে এলো। তার হাতে একটা ক্ষীর রান্না করা কাচের বাটি ছিল। সে বলতে শুরু করলো, আমি আপনার সমস্যার জন্য কোরআন খতম দিয়েছিলাম, আর এই ক্ষীর হাফেজদের খাওয়ানো হয়েছে, আর এটা পড়া ক্ষীর, তাই আমি ভাবলাম যে আপনার জন্য নিয়ে আসি। আমার বউয়ের কথা শুনে যখন আমি ক্ষীরটা খেলাম, তখন যেন আমার অন্যদিকে আর কোনো খেয়াল ছিল না। আমি যেন আমার বউয়ের পোষা কুকুরের মতো প্রভুভক্ত হয়ে গিয়েছিলাম। যেমন যখন আমি ক্ষীরটা খাচ্ছিলাম, আমার স্ত্রী আমাকে বলছিলেন যে আপনি আপনার সম্পত্তির অংশের দাবি করুন, এবং আপনার ভাইদের বলুন যেন তারা আপনার অংশ দিয়ে দেয়। আমার আম্মু আব্বু মারা গিয়েছিলেন এর মধ্যে, আর আমার সব খরচ আমার ভাই চালিয়ে নিচ্ছিলেন। এটা ঠিক যে তাদের দোকান বা এই বাড়িতে আমার অংশ ছিল, কিন্তু এত কিছুর উন্নতিতে সব কষ্ট তো আমার ভাইয়েরই। আমি তোর জীবনে শুধু নিজের কাজই সামলেছি। আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমার কষ্ট দেখে কখনোই বলেননি তুমি কেন দোকানে আসো না, বরং উনি আমার সব খরচ নিজেই তদারকি করতেন এবং আমাকে ভালো পরামর্শ দিতেন। আমাদের পরিবারের জুতার ফ্যাক্টরি ছিল। আমরা পুরো ভারত জুড়ে আমাদের জুতা বিক্রি করতাম। শুধু দিল্লিতে আমাদের 3-4টা দোকান ছিল। আমার ভাই সেখানেও বসতেন। আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে আমি আমার ভাইয়ের বিপক্ষে যাব বা তার সাথে এমন কোনো আচরণ করব যাতে করে আমাদের সম্পর্ক নষ্ট হয়। কিন্তু জানি না ওই দিন কি হয়েছিল। ক্ষীর শেষ করে আমি বাটিটা পাশে রেখে সোজা আমার বড় ভাইয়ের কাছে চলে গেলাম। আমি তাকে বললাম যে আমার নিজের অংশ চাই। আমার বড় ভাই জিজ্ঞেস করতে লাগলেন যে কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে তুমি তোমার অংশ দাবি করছো? আমি বললাম আমি আমার কাজ করতে চাচ্ছি, তাই টাকাটা দরকার। তিনি বললেন, ভাই তুমি আগে যে কাজ করছিলে সেটা তো মাঠে মারা গেছে, এখন তোমার কাজ করার কি দরকার, যখন বাড়িতে বসে টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে তোমার। আমি যাই করছি সব তো তোমার আর আমারই, অংশ নিয়ে কি করবে? উনিও বললেন যে যতটুকু লাভ হয় আমরা 2 ভাই মিলে ভাগ করে নেই, এবং আমাকে উনি সমান অংশই দেবেন। যা আসলে সত্যি। ভাইজানের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে গিয়েছিলাম, কিন্তু এরপর আমি আমার ভাইকে বললাম সেটা ওনার জন্য খুবই অপমানজনক ছিল। আমি ওনাকে বললাম আমি জানি যে সে আমার সম্পত্তি নিজের নামে করে নিতে চাচ্ছেন। এই ব্যাপারে আমি ওনাকে আদালতে যাবার হুমকি দিলাম। আমার বড় ভাই হতভম্ব হয়ে আমার কথা শুনছিলেন। তিনি জানতেন এই অবস্থায় আমি আমার শ্বশুরবাড়ির পক্ষে ছিলাম। তিনি এও জানতেন যদি তিনি আমাকে সম্পত্তি দিয়ে দিতেন তাহলে আমি সেটা শ্বশুরবাড়ির উপর লুটিয়ে দিতাম। এভাবে বিষয়টা প্রতিদিন চলতে লাগলো। আমি কখনো ঘরে ভাইয়ের সাথে লড়াই শুরু করে দিতাম, আবার কখনো দোকানে গিয়ে তাকে অপমান করতাম। আমার ভাই প্রতিদিনের ঝগড়াঝাটিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। একদিন উনি আমাকে ডেকে জিজ্ঞেস করতে লাগলেন, বলো কতটা ভাগ আছে তোমার? আমি সব হিসাব করে বললাম, এবং হিসাব আমার যা অংশ এসেছিল তার চেয়ে দ্বিগুণ সম্পদ দাবি করলাম।
আমার ভাই এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি নিজের মালিকানার একটা দোকানও আমাকে দিয়ে দিলেন এবং বললেন, এরপর থেকে সামনে আসার চেষ্টা করো না, আমাদের জন্য তুমি মরে গেছো। আমি খুব খুশি হয়ে বাড়িতে ফিরলাম। আমার স্ত্রীকে সেই দোকানের কাগজ দেখালাম, সেও খুব খুশি হয়ে বলছিল, এমনই হয় সিংহ, তুমি সিংহের মতো কাজ করেছো। স্ত্রীর প্রশংসা শুনে আমি গর্বে ফুলে উঠেছিলাম, কিন্তু বাস্তবে আমি পুরোপুরি তার দাস হয়ে গিয়েছিলাম। সে যা বলছিল আমি তাই করছিলাম। একদিন সে জিনিসপত্র প্যাক করতে করতে বলল, চলো তাহলে আম্মুর বাড়িতে যাই, আমরা আমাদের সম্পত্তি নিয়ে এসেছি, এখন তার সাথে থাকতে পারবো না। এরপর আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। সেখানে আমার এমন একটা ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছিল যেন আমি দেশের রাজা, কিন্তু আসলে এখন আমি তাদের দয়া দক্ষিণার উপরে ছিলাম, কারণ জানি না তারা আমাকে কি খাওয়াচ্ছিল আর কতটা জাদুর প্রভাবের দিকে ঠেলে দিচ্ছিল। আমার অবস্থা এমন ছিল যে তারা উঠতে বললে আমি উঠতাম, তারা বসতে বললে আমি বসতাম, তারা দাঁড়াতে বললে আমি দাঁড়াতাম। একদিন আমার শাশুড়ি বলতে লাগলেন, বাবা, দোকান তোমার নামে আছে, এমন যদি হয় যে কাল তোমার ভাই আবার দোকানে দাবি করে, এই দোকানটা আবার দখলে নেয়। আমি বললাম, জি আম্মি, তাহলে আপনি কি চান, আমাদের কি করা উচিত? তিনি বললেন, বাবা, এই মুহূর্তে তোমার জন্যই চিন্তা করছি, ভালো হবে যদি কিছু সময়ের জন্য এই দোকানটা আমার ছেলের নামে করে দাও। এতে আর সে দাবি করতে পারবে না, দখলও নিতে পারবে না, সহজ হয়ে যাবে ব্যাপারটা। আমি ওনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। আমি তাদের একটা পোষা কুকুরের মতো বললাম, ঠিক আছে আম্মি, যেভাবে আপনি চান। এরপর আমি আমার দোকানটা আমার শ্যালকের নামে করে দিলাম। আমি জানি খুব রাগ হচ্ছে শুনে আপনাদের। আমার সাথে যা যা হয়েছে সেগুলো সব কিছুর সীমা পার করে ফেলেছিলাম। ভাবলে রাগ আসে। যেদিন দোকানটা আমি আমার শ্যালকের নামে লিখে দিলাম, সেদিন থেকে আমার শ্বশুরবাড়ির মানুষের আচরণ পাল্টে গেল। 3 দিনের মধ্যে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। 1 সপ্তাহ পরে দোকানে নোটিশ এসে গেল। আমি রাস্তায় এসে পড়লাম। মারুফ সাহেব যে কথা বলছিলেন সেটা সত্যি হয়ে গেল। পরের কিছুদিন আমি বন্ধুদের কাছে থাকলাম। ভাইকে আমার অবস্থার কথা জানানোর পর আমার সঙ্গে তিনি দেখা করেননি, কিন্তু আত্মীয়দের মাধ্যমে আমাকে সাহায্য করে গেছেন। পরের 10 বছরের মধ্যে আমার ভাইয়ের অবস্থাও খারাপ হয়ে গেল। ভাতিজারা তো মুখ দেখাতো না। ছোটবেলা থেকে আমার প্রতি তাদের মনে ঘৃণা জন্মে গিয়েছিল, সেটা বড় হয়েও যায়নি। আমার স্ত্রী আমাকে তার সন্তানদের সাথে দেখা করতে দেয়নি। আর আমার জীবন এরকম, কখনো দরবারে গিয়ে খাই, সেখানে রাতে ঘুমিয়ে পড়ি, কখনো কোনো হোটেলের বাইরের বেঞ্চে শুয়ে পড়ি। এক সময়ের রাজপুত্র, আজ ভিখারির মতো কি একটা জীবন কাটাচ্ছি। প্রতিটা মুহূর্তে মরার জন্য দোয়া করি। জানি তোমরা ভাবছো আমি চাকরি করি না কেন। বিশ্বাস করো, আমাকে দিয়ে কিছু হবে না। যদি কিছু করতে চাইও তাও কিছু হবে না। আমার বয়সও তেমন বেশি হয়নি, কিন্তু তবুও বেঁচে থাকতে ইচ্ছে করে না। আমি বাঁচতে চাই না, মাফ করো। হয়তো অন্যের ঘটনার মতো আমার ঘটনায় কোনো বিকৃত চেহারা নেই, কোনো রুকাইয়া নেই, কোনো জিনের ভয় নেই। আমি অনেকাংশেই যা অনুভব করেছি সেগুলো বলিনি, কারণ সেগুলো যদি বলি তবে রাত পার হয়ে যাবে। আর আমি তোমাদের শ্রোতাদের শুধু বিরক্তই করব। আমার ঘটনা যদি ভালো না লাগে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করেন। প্রিয় শ্রোতাগণ, আজকের ঘটনা যদি আপনাদের একটু ভালো লাগে তবে আমাদের সার্থকতা। যদি আপনাদের ভালো না লাগে তবে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যার ঘটনাটা শেয়ার করব তার নাম হচ্ছে কোহিনুর, এবং তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। তখন নতুন নতুন গার্মেন্টস ফ্যাক্টরিতে বেশ ভালো মানুষজন কাজ করা শুরু করে ঢাকা শহরে। 2003 কি 2004 সালের কথা। মোট কথা সকালবেলা সেই সময় যখন মিরপুর যাব, মিরপুর টাইপ এরিয়াতে, যখন ওখানে তো গার্মেন্টস সেক্টর বেশি ছিল, গার্মেন্টস ছিল বেশি, তো ওইখানে দেখা যেত যে সকালবেলা গার্মেন্টস কর্মীদের এখনও অনেক লাইন থাকার কথা। গার্মেন্টস কর্মীদের এরকম সকালবেলা যে ঢল যেত, সেখানে গাড়িও মুভ করতো না। তো তিনি এরকম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করা শুরু করেন এবং আসেন ময়মনসিংহ থেকে। আসেন অনেকদিন আগেই, কিন্তু চাকরিটা পান 2004 সালে। তার মাঝখান দিয়ে তিনি একটি বাসায় কাজ করছিলেন গৃহকর্মী হিসাবে বাধা অবস্থায়। পরে তিনি ওখান থেকে চাকরি ছেড়ে গার্মেন্টসে চাকরি নেন। তো তিনি যখন গার্মেন্টসে চাকরি নেন, প্রথম তিনি তার আসলে থাকার জায়গা ছিল না, বিধায় তিনি আরেকটি জায়গায় থাকছিলেন তার এক পরিচিত আত্মীয়ের বাসায়। কিন্তু তিনি বাসা খুঁজছিলেন যে তিনি তার গার্মেন্টসের পাশে কোনো বাসায় থাকতে পারেন কিনা। তো তিনি যখন প্রথম তার গার্মেন্টসের পাশে একটি বাসা পান, ওইটা প্রথম দিন চাকরির দিনই,
তো চাকরি দুপুরবেলা যখন প্রথম দিন চাকরি করতে যায়, সেদিন ওখানকার যে সুপারভাইজার ছিল তাকে বলেছিল যে এখানে কি কোনো আশেপাশে মহিলাদের থাকার যা বাসা আছে কিনা, বা আপনার পরিচিত কেউ আছে কিনা, যেরকমটা একটা কিউরিয়াস মানুষ জিজ্ঞেস করে ঠিক সেরকম ভাবে। তখন তিনি বললেন যে একটা জায়গায় একটা মেয়ে মনে হয় দরকার, আপনি ওইখানে ফুলবানু নামে একজন মহিলা আছে, ওদের সাথে কথা বলেন। তো উনি ফুলবানুকে পান। ফুলবানুর সাথে ছিল সামিয়া, ওরা দুজন ছিল, তারা অন্য ফ্লোরে কাজ করছিল। পরে ওই সুপারভাইজার তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ফুলবানু এবং সামিয়া কোহিনূরকে বলে ঠিক আছে তুমি আসো আমাদের সাথে, আজকে কাজ শেষে সন্ধ্যা 6টার দিকে আমরা যখন বেরোবো তখন তোমাকে আমরা নিয়ে যাব। তো গার্মেন্টসে নর্মালি কাজ করতে তো সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, প্রায় 10 থেকে 11 ঘন্টা, আবার কিছু কিছু জায়গায় 12 ঘন্টা, ওভারটাইম করলে আরও বেশি সময় নিয়ে অনেকে কাজকর্ম করে। ওভারটাইম করে যখন বেশি অর্ডার থাকে তখন। তো ওই মুহূর্তে তখন সন্ধ্যা 6টার দিকেই তাদের সবার কাজ শেষ হয়ে যেত। তো 6টার দিকেই তখন ছুটি হতো সেই গার্মেন্টস থেকে। তো তারা তাকে সেই বাসায় নিয়ে যায়। তখন সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাতের বেলা শুরু হবে আর কি, মাগরিবের আজান হয়ে গেছে। তো তিনি যখন ওই বাসায় গেলেন দেখলেন যে একটা টিন শেড বাসা, ওই বাসাটার সামনে বিশাল বড় একটা জায়গা। বাসায় ঢুকতেই একটা চাপকলের মতো জায়গা ছিল আগে, কিন্তু এখানে একটা পানির কল বসানো, যে পানির কলে বসলে সবাই এখানে গোসলের পানি কালেক্ট করে এখান থেকে থালা বাসন সেই জায়গাটায় ধোয়। এবং একটা বাথরুম আছে যেটা ওই বাড়িতে ঢুকার সাথে ডান দিকে পড়ে। ওইখানে 2টা রুম করা ছিল, টোটাল 8 জন মেয়ে থাকতো সেই সেই টিন শেডের বাড়িতে। ওই মুহূর্তে তখন 7 জন ছিল। তিনি যখন বাসাটা ঢোকে তখন বাসাটার ওই চারিপাশে ইট দিয়ে করা একটা বাসা, এটা আগে বস্তি ছিল, তো সেটা ভেঙে সেখানে একটা মাত্র বাড়ি তোলা হয়। আলটিমেটলি প্ল্যান আছে যে সেখানে পরবর্তী সময় বিল্ডিং করে ফেলবে, এরকমটা প্ল্যান। বাড়িওয়ালার বাড়ি ঠিক পাশের দেয়ালটা ক্রস করলে পাশের বিল্ডিংটা। তো এটা বাড়িওয়ালার 2টা জায়গা, ওইখানে বাড়িওয়ালার 5তলা বাড়ি। তো বাড়িওয়ালার কেয়ারটেকারই মূলত ওইখানে কিছু মহিলাদের বাসা ভাড়া দিয়েছিল ইন দ্য মিন টাইম, যতক্ষণ পর্যন্ত সেখানে বাড়ি না তৈরি করা হয়। তো সেই বাড়িটা ছিল হচ্ছে এই বাড়িটা হচ্ছে দক্ষিণ দিকে গেট, আর বাড়িটা আসলে উত্তরের দিকে বাড়িটা ফেস করা, মানে বাড়িটা উত্তর দিকে ছিল আর দক্ষিণ দিকে খালি জায়গাটা। তো গেটটা বের হলেই দক্ষিণ দিকটা পড়ে আর কি। তো ওদের একটা রুমের মধ্যে একটা সিট খালি ছিল আর কি। তখন বলে যে তুমি এখানে থাকতে পারো। তো এরকম বলে যে প্রতি মাসে এখানে আমাদের জন্য 1000 টাকা করে দিতে হবে, 1000 টাকা সিট ভাড়া, তখনকার সময় 1000 টাকা সিট ভাড়া, এবং এইখানে তুমি থাকতে পারো আমাদের সাথে। তো যে ফুলবানু আর সামিয়া একই রুমে থাকে, আরেকটা মেয়ে থাকে, সে আরেকটা গার্মেন্টসে কাজ করে, ওর নামটা আমরা জানি না। তো ওই মুহূর্তে ওই মেয়েটা হয়তো বা গ্রামের বাড়ি গেছিল বা কোথায়, ওই মুহূর্তে সেই মেয়েটা ছিল না। তো যখন ওই মেয়েটা কোহিনূর আসে বাসার মধ্যে, ওই দিন রাতে থেকে তিনি থাকা শুরু করেন। আসলে ওই দিন রাতেই তিনি তার আত্মীয়ের বাসা থেকে তার কাপড় চোপড় নিয়ে আসেন, নিয়ে এসে তিনি এখানে থাকা শুরু করেন। কারণ এইখানে থাকাটা মোটামুটি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার মতো। কারণ কোহিনূরের বাবা মা আসলে কেউই বেঁচে নাই, আর কোহিনূর জানেও না যে তার আত্মীয় স্বজনরা কোথায় আছে। কোহিনূরের কোনো ভাই বোন নাই। তো ও আসলে ঢাকা শহরে কয়েকদিন কাজ করেছিল এরকম মানুষের বাসায়, আত্মীয়রাই ঢুকিয়ে দিয়েছিল, তার আরেকটা বাসার বুয়া। তো যাই হোক, এভাবে কানেক্টেড হয়ে তিনি এইভাবে গার্মেন্টসে চাকরিটা নেয়। তো গার্মেন্টসে যখন চাকরি শুরু করে, এখানে প্রায় 2-3 মাস থাকার মতো কোনো সমস্যা ছিল না, কারণ চারিপাশে গাছগাছালি ছিল, আশপাশে বাড়িঘর, কিন্তু ওই জায়গাটা খালি, ওইটা এখনো বাড়ি তোলা হয়নি, বাড়িওয়ালা বাড়ি তোলেনি। তবে বাড়িওয়ালার প্ল্যান যে জায়গায় বাড়ি তোলার, তো এটা আগের থেকে জানিয়ে দিয়েছে যে কোনো সময় এটা ভেঙে ফেলতে পারে, যখন ভেঙে ফেলবে তখন চলে যেতে হবে, এরকম ভাবে জানিয়ে দেওয়া আর কি। তো ফুলবানু আর সামিয়া এবং কোহিনূর 3 জন একই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে। 6 মাস পর সে আরেকটা গার্মেন্টস কোম্পানিতে ভালো চাকরি পায় কোহিনূর, এবং সেই গার্মেন্টসটা ছেড়ে দেয়, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে জয়েন করে। সেটা তার বাসা থেকে একটু দূরে, কিন্তু হেঁটেই যাওয়া যায়। দুপুরবেলা সে প্রায় সময় বাসায় ফিরতো, কারণ দুপুরবেলা সে লাঞ্চটা বাসায় এসে করতো। লাঞ্চ টাইমটা আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো মাঝে মাঝে কোহিনূর বাসায় এসে খাওয়া দাওয়া করতো, আবার দেখা যেত যে কোনো সময় সে বাসা থেকে খাওয়া নিয়ে যেত। একদিন তার ওভারটাইম, ওই দিন মনে হয় সম্ভবত কোনো একটা অর্ডার ছিল, কোম্পানিতে বড় একটা অর্ডার ছিল, সেটাকে কমপ্লিট করতে হবে। তো সেই অর্ডার থাকবার কারণে তাকে ওভারটাইম করতে হয়েছিল। তো সে ওভারটাইম করতে করতে রাত্রে 10টা বেজে যায়। তখন তো সে নতুন কোম্পানি, তার সামিয়ার ফুলবানু আগেরটাতেই চাকরি করে, তারা ওই বাসায় ছিল। রাত 10টা বেজে যায়। তো বাইরের গেটটা লাগানো ছিল কাঠের দরজা আর কি, স্টিলের দরজা না, কাঠের দরজা। তো সে এরকম রাত্রে 10টা বেজে যায় আস্তে আস্তে। আসার পরে তিনি ওই কলে একটু মুখ
মুখটা ধুয়ে তিনি আসলে বাসার ভেতরে প্রবেশ করতে যাবেন, এমন সময় তিনি দেখেন যে গেটের বাইরে একটা মেয়ে বসে কান্না করছে। তো যে ডিস্টেন্সে তিনি দেখেন, তার কাছে মনে হয়েছিল যে বাইরের ভেতরের পাশের রুমের কেউ হতে পারে, যেহেতু মেয়ের স্ট্রাকচারে বোঝা যাচ্ছিল না মেয়েটা আসলে কে। তো এতদিনে তো পাশের রুমে কারা আছে সবার সাথেই কথাবার্তা হয়ে গেছে। তো ওই পাশের রুমে ফেরদৌসি নামে একটা মেয়ে ছিল, তার কাছে মনে হচ্ছিল যে এটা ফেরদৌসি হতে পারে, কারণ ফেরদৌসি প্রায় সময় বাইরে এসে এরকম হাঁটা চলাফেরা করতো, একটু কান্নাকাটি করতো। তো কাছে কাছে একটা 1 ফিট 2 ফিট দূরত্ব থাকা অবস্থায় তিনি জিজ্ঞেস করে যে ফেরদৌসি কি হয়েছে তোমার, কান্না করছো কেন? তো ফেরদৌসি যে মাথা নিচু করে রেখেছে সে মাথা তুলছিল না। পরক্ষণে সে বলে যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো দরজা খুলে তিনি ভেতরে যে ব্যাগটা রেখে আসে, ব্যাগটা রেখে আসতেই তিনি তার কাপড় চোপড় নিয়ে গোসলে যাবে, গোসলে ঢুকবে। তো প্রতিদিনই তিনি তার একটা অভ্যাস যে তিনি কাজ শেষ করে এসেই সে বাথরুমে গোসল করতো। তো বাইরে এসে তিনি গোসলখানায় ঢুকতে যাবে, দেখে যে ওই জায়গায় সেই মেয়েটা নাই। তো যেই টাইম ফ্রেমে তিনি ভেতরে ঢুকে ব্যাগটা রেখে এসছেন, তিনি বললেন যে এই টাইম ফ্রেমে যদি কেউ উঠেও যায় তবে হায়েস্ট সে দাঁড়িয়ে রুম পর্যন্ত ডিস্টেন্সে যেতে পারে হায়েস্ট, কারণ ঢুকতেই ডান পাশে একটা টেবিল ছিল, সেই টেবিলে ব্যাগ রেখেই টাওয়াল নিয়ে তিনি বাথরুমে যাবেন। কিন্তু এর মধ্যে এই মেয়েটা ফেরদৌসি মেয়েটা নাই। তো তিনি দেখেন যে পাশের রুমে একদম দরজা তালা দেওয়া, পাশের রুমে ওরা মনে হয় কোথাও গেছে, অথবা ওরা কাছ থেকে ফেরত আসেনি যারা ওখানে থাকে, অথবা বাইরে যেতে পারে। আর ওই বাইরের গেটটা, ওই দিকে যে গেটটা হচ্ছে ভিড়িয়ে, মানে গেটটা ভেতর থেকে লক করা, ভেতর থেকে লাগানো, বাইরে খোলা যায় কিন্তু ভেতর থেকে লাগানো। কেউ খুলে গেলেও খুলে যাওয়ার কথা না, আর গেলেও পুরো জায়গাটা ক্রস করার কথা না। তো ওর কথা হচ্ছে যে এতক্ষণে মেয়েটা থাকার কথা, এই জায়গায় থাকার কথা, দেখার কথা, কিন্তু মেয়েটাকে ওই জায়গায় তিনি দেখলেন না। তিনি বাথরুম থেকে গোসল করে আসলেন, গোসল করে এসে দেখেন যে ওই রুমের তালা খুলছে। ওরা সম্ভবত সিনেমা দেখতে গিয়েছিল। তো বোঝায় তোমরা কই গিয়েছিলা? ফেরদৌসি ছিল সেখানে। বলে সিনেমা দেখতে গিয়েছিলাম। বলে যে ফেরদৌসি তুমি সিনেমা দেখতে গিয়েছিলে, একটু আগে তো এখানে বসে কান্না করছিলা, আমি দেখলাম আসার সময়। সামিয়া আর ইয়া কিন্তু ভেতরে ছিল ওই সময়, তার আরেক 2 রুমমেট কিন্তু ভেতরে ছিল। বলে আমি কান্না করেছি কখন? আমি তো ওদের সাথে ছিলাম। বলে যে আমি একটু আগে যে দেখলাম তুমি কান্না করছিলে এখানে বসে বসে আমাদের দরজার সামনে। বলে না, আমি তো কান্না করিনি। তখন ওর মনে একটু খটকা লাগে, তাহলে তিনি কাকে দেখেছেন? তো যাই হোক, উনি আর কোনো কথা না বাড়িয়ে তখন বলে হয়তো আমি ভুলে অন্য কাউকে দেখেছি, এটা কথাটা এড়িয়ে যায়। এড়িয়ে যাওয়ার পর তিনি আর জিনিসটা নিয়ে চিন্তা করেন না। রাতের বেলা হঠাৎ করে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর মনে হচ্ছিল যে তার বাথরুম থেকে তার দরজার ডিস্টেন্সে কেউ হাঁটছে বাইরে দিয়ে। হাঁটার শব্দের যে খসখস শব্দটা, সে খচখচ শব্দটা পাওয়া যাচ্ছিল। তিনি চিন্তা করলেন যে দরজাটা খুলে দেখি কে এসছে। আর বাথরুমে তিনি তার বাথরুমেও প্রেশার পড়েছে, বাথরুমে যেতে যাচ্ছে তিনি। তো দরজা খুলে তিনি বাথরুমে যাবেন, তিনি বাইরের লাইটটা জ্বালান। যে বাইরের লাইটটা জ্বালিয়ে তিনি বাথরুমে যাবেন, সেটা জ্বালানোর সাথে সাথে তিনি ওই খচখচ শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি বাথরুম থেকে আবার ফেরত আসার পথে দরজাটা লাগিয়ে লাইটটা বন্ধ করে দিলেই খাটে যাওয়া মাত্রই তিনি আবারও সেই খচখচ শব্দটা পাওয়া শুরু করলেন। মনে হচ্ছিল তার এখানে কেউ আসছে বা কেউ হাঁটছে। তিনি এই খচখচ শব্দের কারণে ঘুমাতে পারছিলেন না। আধা ঘন্টা তার এই ঘুমটার বিলম্ব হবার কারণে তিনি কোনো মতেই ঘুমাতে পারছিলেন, আর ঘুমাতে চেষ্টা করছিলেন, কারণ সকালে উঠেই তাকে আবার সেই 10-12 ঘন্টার একটা বিশাল ডিউরেশনে কাজে যেতে হবে। ওই সময় তিনি আবার শুনতে পাচ্ছিলেন বাইরে কান্নার শব্দ, একেবারে সেম শব্দটাই যখন তিনি দেখেছিলেন যে ফেরদৌসি কান্না করছে বাইরে। একই রকম শব্দ, মানে একটা মহিলা মানুষ যেভাবে মায়া কান্না করে সেরকম একটা কান্নার শব্দ আসছে। তখন তিনি ওইখানে তার পাশ বরাবর খাটচ্ছে সামিয়া। তিনি সামিয়াকে ডাকে, সামিয়া উঠো উঠো। সামিয়া একটা সময় বলে যে কি হয়েছে? বলে যে তুমি কি একটা কান্নার শব্দ পাচ্ছ? তো সামিয়া অনেকক্ষণ কান পেতে রাখে, কিন্তু কোনো কান্নার শব্দ পায় না। বলে ধুর, তুমি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছো যার কারণে তোমার এরকম মনে হচ্ছে। ঘুমাও তো, সকালবেলা কাজ আছে, এখন ডাকাডাকি করো না, একটু রাফলি বলে। তো পরে তিনি অনেকক্ষণ চেষ্টা করার পরে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমাতে পারছিল না। একদম বাড়ির সাথেই লাগানো মসজিদের দূরত্ব হতো কমপক্ষে হেঁটে গেলে 20 সেকেন্ড লাগে। আজানের একটা বড় শব্দ পাওয়া গেল এবং সাথে সাথেই কান্নার শব্দটা ভ্যানিশ হয়ে গেল। কান্নার শব্দ পাওয়া গেল না। 1 দিন 2 দিন গ্যাপ, কোনো শব্দ নাই। আবার 3 দিনের দিন তার গেটের বাইরে কেউ হাঁটার শব্দ এবং কান্নার শব্দ। না হাঁটলে কান্নার শব্দ আসে, আবার কান্নার শব্দ না থাকলে হাঁটার শব্দ আসে। তিনি বুঝতে পারছিলেন যে এই জায়গায় কেউ আসে, কোনো চোর আসে।
তো তিনি তার জিনিসপত্র সাবধানে রাখছিলেন এবং বাকি সবাইকে বললেন যে জিনিসপত্র সাবধানে রাখো, হয়তো চোর আসতে পারে। তো সবাই তার কথা শুনতে একটার পর্যায়ে বিরক্ত হয়ে 1 মাস পরে বলে যে আচ্ছা দেখি, তুই যে বলিস, তখন সম্পর্ক এরকম ভালো হয়ে গেছে, তুই তাই সম্পর্ক বলে, তুই যে বলিস সে জায়গায় কেউ আসে বা চোর আসে, তা ঠিক আছে আমরা দেখব কোনো চোর আসে কিনা, কোনো খচখচ শব্দ আসে নাকি। ওই দিন আর কোনো শব্দ পাওয়া গেল না, যেদিন সবাই শুনতে চাইল। কিন্তু ঠিক পরের দিনই যখন সবাই ঘুম, তখন আবারও সেই খচখচ শব্দ, কান্নার শব্দ, খচখচ শব্দ। প্রায় 2-3 মাস একই রকম, প্রায় এক দিনের গ্যাপ অন্তর অন্তর এরকম শব্দ পাওয়ার পর একটা সময় তার মনে হলো যে তার বাসার উপরে যে আম গাছ ছিল, সেই আম গাছের উপর থেকে কোনো শব্দ আসছে, সেই আম গাছের উপরে কোনো শব্দ আসছে 100%। তো আম গাছ থেকে কোনো কান্নার শব্দ আসার কারণে তিনি তাদের কেয়ারটেকারকে পরের দিন বিষয়টা বলে যে আমাদের বাসাতে এরকম সমস্যা হচ্ছে, গাছের উপর থেকে এরকম কান্নার শব্দ পাই, আপনাদের কি কোনো আইডিয়া আছে এই বাসায় কোনো খারাপ জিনিস আছে বা কিছু? কারণ গাছের উপর থেকে কান্নার শব্দ আসে, আমার কাছে মনে হয় যে হয়তো ভূত এই বাসায় থাকতে পারে। তোর কেয়ারটেকার কিছু বলে না, বলে ধুর এসব জিনিসপত্র এখনো বিশ্বাস করো, চারিপাশে আলো আর আমরা এনে আসছি, আমাদের পাশেই গেট, কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবা। তো এত রাতের বেলা অন্য একটা মানুষকে জানানো জিনিসটা আবার কেমন না, তো তিনি জাস্ট মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসে। ঠিক 1 থেকে 2 দিন পরেই তাদের ওই বাড়িওয়ালা মারা যায়, তাদের যে বাড়িওয়ালা। তো যে লাশটা ছিল সেই লাশটা রাখা হয় হচ্ছে এখানকার উঠানে। তো লোক আত্মীয় স্বজন যারা আসে সবাই এখানে চেয়ার টেয়ার বসিয়ে সেই উঠানেও তারা সবাই বসে, লাশ রাখা ছিল এখানেই। তো ওরা আর বাসা থেকে বের হচ্ছিল না, ওরা যে কজন ছিল তারা পাশের বাসায় বা দিকের বাসায় তারা ছিল অনেকক্ষণ। বাসায় ওইখানে যতটুকু হেল্প লাগে করেছে, ওরা বলেছে যে আমরা আপনাদের বাসার পাশে থাকি, কোনো হেল্প লাগলে বলেন আমরা করব। সেদিন ছিল শুক্রবার আর মারা যায় হচ্ছে বৃহস্পতিবার রাত। তো ওনার তার ডেড বডিটা রাখা হয়েছিল ওদের বাসার সামনে। তো পরের লাশ তো নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। এখন এইটা হতে পারে ওর মাথার মধ্যে ভর করতে পারে, ভর করার কারণে ও অনেকক্ষণ যাবত এই জিনিসটা নিয়ে চিন্তা করতে থাকে, প্রায় 2-3 দিন চিন্তা করে। ওদের বাড়িওয়ালা মারা যাওয়ার 4র্থ দিনের দিন তার কাছে তিনি কাজ থেকে ফিরছিলেন, ফিরে এসে দেখেন যে ওই যে কর্পূরের গন্ধটা, সেটা তো প্রথম দিন ছিল, পরে তো আর ছিল না, কিন্তু সেদিন সেই কর্পূরের গন্ধটা তিনি পাচ্ছিলেন, যে লাশের কাফন মোড়ানোর যে কর্পূরের গন্ধ সেটা পরিষ্কার পাওয়া যাচ্ছিল। আর লাশ তো সবাই খুলে খুলে দেখেছিল, তিনি লাশটা দেখেছিলেন, তার বাড়িওয়ালা আগেও দেখেছে। তো লাশটা তিনি দেখেছিলেন যে অনেক মানুষ দেখতে আসছিল, লাশটা খোলা ছিল, মানে মাথাটা খোলা ছিল যাতে সবাই দেখতে পারে, সেই নাকে তুলা দেওয়া সেই ছবি। তো উনিও সেদিন ওভারটাইম করে কোহিনুরের বাসায় ফিরতে 10:30 বেজে যায়। আর এক বান্ধবীর সাথে কথা বলতে চলতে নিয়ে আসে ওই বান্ধবীকে এই বাসাতে, কারণ এই বাসা আর একটা সিট খালি হয়ে গেছে। তো এখানে যে সামিয়া এবং ফুলবানু ছাড়া আরেকজন ছিল সে চলে গেছে, তো ওদের সাথে পরিচয় করানোর জন্য নিয়ে আসে। আর ওই মহিলা যেটা ওর সাথে আসে সে এখানেই আশেপাশে থাকে, খালি রুমটা দেখতে আসে কিরকম রুম। তো ওই রুমটা দেখে ওনাকে সামনে এগিয়ে দিয়ে এসেই গেট লাগিয়ে ভেতরে ঢুকতে এসে দেখে যে একটা মেয়ে কান্না করছে গেটের সামনে। এইটা চিন্তা করলেই তো খারাপ লাগতে থাকে যে এখনই মাত্র গেলাম, কেউ ছিল না, এখনই ফিরলাম, আবার একটা মেয়ে কান্না করছে। তিনি কাছাকাছি যেতেই মিনিমাম 7-8 ফিট ডিস্টেন্স থাকা মাত্রই যখনই তিনি এগোতে যাবে, তিনি দেখলেন যে মেয়েটা একটা কালো বিড়াল হয়ে ডান পাশের গাছের ডাল বেয়ে উপরে উঠে গেল। এইটা দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক চিৎকারে। তো তার রুম থেকে রুমমেটসরা, যেমন ফুলবানোর বয়স একটু বেশি, এবং ফুলবানো তারপরে সামিয়া এরা এসে দেখেন, তখন পিক করে, তখন জ্ঞান ফিরলে বলে যে আমি এরকম একটা মেয়েকে প্রায় সময় বলতাম যে কান্না করতে দেখি, আজকে আমি ওরকম কান্না করতে দেখেছি, পরে ও বিড়াল হয়ে গেল আমার সামনে, হয়ে কালো একটা বিড়াল হয়ে গাছের উপর উঠে গেল, আর ওকে দেখতে পারলাম না, গাছের উপর উঠে গেল। তো পরে বলে যে আমার তো এখানে আর থাকা সম্ভব না, আমি আর থাকবো না, তোমরা থাকো, আমার পক্ষে থাকা সম্ভব না, আমি এরকম জিনিস দেখছি, এই তো আমি এটা নিতে পারছি না। পরে যখন ওর সুস্থ হয় তখন বাসা খুঁজতে একটা সময় বাসা পেয়ে যায়। পরে ওই যে মেয়েটা নতুন আসছিল সেই মেয়েটার সাথে, মেয়েটা তখন তার গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, আর ও তো তখন কোহিনুর তখন নতুন বাসায় চলে গেছে। নতুন বাসায় যাওয়ার পর কোনো প্রবলেম হচ্ছিল না, ওটা 5তলা বাড়ি ছিল, নিচতলা ওরা থাকা শুরু করে, নতুন বাসায় কোনো প্রবলেম ছিল না আর কি। তো কয়েকদিন পরে যখন ওই মেয়েটাও বাসা খোঁজা শুরু করে, তখন বলে কি হয়েছে, বাসা খুঁজতেছো কেন? বলে যে না, এই বাসাটার মধ্যে আমার খুব খারাপ লাগে,
কেমন বমি বমি, আমি কয়েকদিন আগে বমি করেছি, পুরো বাসাটা ঠান্ডা হয়ে থাকে, পচা দুর্গন্ধ। প্লাস আমরা শুনলাম যে বাড়িটা নাকি ভেঙে ফেলবে, অ্যাপার্টমেন্টকে দিয়ে দিবে, তো আমরা সবাই বাসা খুঁজছি। তখন বলে ও আচ্ছা। তো এইটা পরে জানা গেল যে ওই জায়গাটাতে আসলে হয়তো খারাপ কিছু থাকতে পারে, কিন্তু কখনো এই কমপ্লেন করার কারণে কোনো ওঝা বা কোনো ইমাম কাউকে নিয়ে আসা হয়নি। এটা ছিল একজনের ঘটনা, আমাদেরকে পাঠিয়েছেন ফরহাদুজ্জামান নামে সেই সুপারভাইজার, যিনি বাসা ঠিক করে দিয়েছিলেন। তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির সুপারভাইজার, যার সাথে ভালো একটা সম্পর্ক ছিল কোহিনুরের, এবং তিনি আমাদেরকে শেয়ার করেছেন ইমেইলের মাধ্যমে। ধন্যবাদ ফরহাদ ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক, 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামালউদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন, এবং সেই ঘরের পাশে তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ, এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামালউদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয়, এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামালউদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামালউদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাজি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করতো। তো এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে যাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামালউদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। তো একদিনকার ঘটনা, তিনি গেছেন জামালউদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। তিনি বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়। যখন মানে ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে যাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায় তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে দিয়ে কোনাকুনি হেঁটে যাচ্ছেন। তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামালউদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন না, তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওইখানে বসে তিনি বড়শি ফেললেন। বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন, এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিত্তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিতে টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে
তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। মানে তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আয়ের মাছ, বড় আয়ের মাছ। তো অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় না। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন এখন তার প্রশ্নই আসে না এখানে বেশিক্ষণ থাকার। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢুকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এইখানে খুব একটা পান না। তিনি এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এইরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস। ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল, এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে তার কাছে, মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার দুই হাতের উপরে, তার যে দুই কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয় ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন। চিন্তা করলেন তার ব্লাড প্রেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করতেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। তো চিন্তা করেন যে এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খাইতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসতেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম একটা। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলো নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা, এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে, মাছ 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পরে দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভেতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখে যাও বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচা দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটারে করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে আমি কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবা, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুম আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো।
তো গেলেন, তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন, কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই সব ব্যাপারে একটু বেশি কষাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন যেন ভারী লাগতেছে সেই। তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন, তোমার তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুজন কথা বলতেছে না, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালায় দিলেন, কাঠ লাকড়ি ঢুকায় পাটকড়ি দিয়ে, দাও দাও করে আগুন জ্বলতেছে সেখানে, মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। তো জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলো দিয়ে পাশে রেখে গেলেন, রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে, তো কি কেমন যেন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, আর নিচে পাকা করা, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা, আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল ছেড়ে, কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন, মানে পানিটা মাথার ইসে ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি। তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন, কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল সত্যিকার মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল, মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যে এরকম, সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন যে কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে। তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলে ঢাললেন প্রত্যেকবার। তো ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল, তার যে শরীর একটা ভারী ভাব ছিল এইটা চলে গেছে, তার মানে এই ভাবটা চলে গেল, শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর, তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে, পুরোনো কাপড়গুলা ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন কি রে এখানে শব্দ কি রাতের বেলা, মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এইখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, আর তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ, খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে।
তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিছে ওই সাইড ধরে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন জামালউদ্দিন, ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। তো অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বাংলার মতো দেখলে এটা কি, চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে দুইটা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আরেকটা ফিগার, চোখ দুটা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে। এবং সেটা তার স্ত্রীর দিকে তাকায় আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখানে যে মাছ দিয়ে কাটতেছে ওইদিকে। তো তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। এরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি? তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকানটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোঁচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেন নাই। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলাকাট একটা বের করে শত করে ঘুরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলাকাটটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা তাকে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলাকাটটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে এটা বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম ফট করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, অ্যাজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, তাকে ধরে রাখছে শক্ত করে। তো তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলাকাটটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলাকাটটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওটা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আস্তে আস্তে লাগানো তার স্ত্রীর। দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর, চোখ দুটো জল জল করতেছে, ও মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তো তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাজে ইফেক্ট হয়, সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নাই, এটা যখন আসছে ওই মাছ নিতে, মাছ নিয়ে যাক। তো তিনি ওই চেলাকাটটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিয়েছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। বলে চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার।
অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ পরে স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলছেন, মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল, তার মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করে রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আষ্টে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রী, ধুয়ে দিয়ে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা ওই করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ, তোর সাথে আইছিল কালকে। বকা টকা দিল তারে, দিয়ে তার আম্মা বললেন যে তো বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিসাজকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে। আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা, সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনারে ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো। আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা 1997 সালের একটি ঘটনাটা ময়মনসিংহ জেলার। যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি হচ্ছেন নাজমুল হোসেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামে। তো সময়টা ছিল যখন নাজমুল হোসেন ভাইয়ের বয়স ছিল 23 বছর। এটা সেই সময়কার ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। নাজমুল ভাই উনি তার বাবার সঙ্গে কাঠের ব্যবসা করত। গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল। লোকজন দিনের বেলা সেখানে জ্বালানি কাঠ কাটতে যেত, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর কেউ সেই জঙ্গলে থাকতো না। সবাই চেষ্টা করতো যে সূর্য ডুবে যাওয়ার আগেই বাড়িতে ফিরে আসার, কারণ বহু বছর ধরে ওই জঙ্গলে নিয়ে নানান অদ্ভুত ঘটনার কথা গ্রামের মানুষ বলা বলি করত। তো একদিন বিকালে নাজমুল ও তার বন্ধু শামীম জঙ্গলে কাঠ কাটতে যায়। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো শামীম বলল, আজ আর না, কালকে আমরা বাকিটা এসে কেটে নিয়ে যাব। কিন্তু নাজমুলের তাড়া ছিল, পরের দিন কাঠ বাজারে পৌঁছাতে হবে। তো সে চিন্তা করলো আজকে কাঠগুলো নিয়ে যাবে এবং কালকে সে কাঠগুলোকে বাজারে নিয়ে যাবে। তো এই জন্য তাই সে বলল যে আর 10 মিনিট অপেক্ষা কর, আমরা 10 মিনিটের মধ্যে কাজটা শেষ করে ফেলবো। কিন্তু শামীমের এটা অনিচ্ছা থাকা সত্ত্বেও সে রাজি হয়ে গেল।
তো সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ পর তারা কাঠগুলো গুছিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে একটা শুকনো পাতার উপর কিছু একটা ভারী চলার মানে কোনো কিছু একটা ভারী চলতেছে এই ধরনের শব্দ তারা শুনতে পেল। দুজনের যেন এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে মানে কাজ করা বন্ধ করে দিল। তো স্বামী ভাবলো হয়তো কোনো বড় কোনো সাপ বা কোনো হয়তো প্রাণী এভাবে হয়তো হাঁটতেছে, যার কারণে পাতার উপর, যেহেতু শুকনো পাতার উপর হাঁটতেছে, তাই এই ধরনের শব্দ শোনা যাচ্ছে। তো তারা আসার সময় তারা একটা মশাল নিয়ে এসেছিল। তো মশালের মধ্যে তারা আগুন লাগিয়ে, যখন সন্ধ্যার সময় যেহেতু কিছু দেখা যাচ্ছিল না বেশি একটা, তো তারা মশাল জ্বালিয়ে আশেপাশে দেখার চেষ্টা করলো। কিন্তু যখনই তাদের মশালটা জ্বালালো তখনই যেন সেই শব্দটা থেমে গেল। তো এরপর তারা তাদের কাঠগুলো গুছিয়ে তারা বাড়ির পথে হাঁটা রওনা শুরু করলো। তো যখন তারা কয়েক মিনিট হাঁটলো এবং তারা স্পষ্ট শুনতে পেল যে পিছনে তাদের কেউ একজন তাদেরকে ফলো করে আসতেছে, এবং পাতার উপর শব্দ করে হাঁটলে পাতার উপর হাঁটলে যেরকম শব্দ হয় তারা সেই রকম শব্দ শুনতে পেল। তো যখন তারা পিছনে তাকালো সেই মশালটা নিয়ে, তখন তারা কাউকেই দেখতে পেল না, এবং সঙ্গে সঙ্গে মনে হলো যে তাদের সেই শব্দটা যেন এক মুহূর্তে যেন থেমে গেল, এবং তারা দুজনেই আবার জঙ্গলের পথে হাঁটতে লাগলো। হঠাৎ তাদের সামনের পথের উপর একটা বিশাল সাদা রঙের সাপ কুণ্ডুলি পাকিয়ে বসে থাকতে দেখা গেল। নাজমুল ভাই বলেন যে তিনি জীবনে এত বড় একটা সাপ তিনি কখনো দেখেননি। সেই সাপটা মাথা উঁচু করে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই সাপটার কোনো ফেনা নেই। নর্মালি গ্রামের সাপগুলো কিন্তু প্রত্যেকটা সাপ ফেনা তুলে থাকে, কিন্তু সেই সাপটা যেন দেখে মনে হচ্ছে সেই একদম নর্মাল, কোনো ধরনের আক্রমণাত্মক ভাব তার মধ্যে নেই। সেজন্য একদম শান্তভাবে বসে আছে, শুধু স্থির হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তো এইটা দেখে শামীম ধীরে ধীরে সে পিছনে সরে যেতে লাগলো, এবং নাজমুল ভাইও তার শামীমের দেখা দেখি সেও পিছনে সরে গেল। কিন্তু কয়েক কদম তারা পিছনে সরে যাওয়ার পর দেখলো, এবং সরে যাওয়ার পর তারা যখন সামনে দেখলো যে সেই জায়গাটায় সাপটা নেই। যে সাপটা এতক্ষণ কুণ্ডুলি পাখি বসেছিল সেই সাপটা এখন নেই। এটা দেখে তাদের জন্য শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, এবং তারা দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেল, এবং তারা কোনো কিছু দিক বিদিক না চিন্তা ভাবনা করে তাদের কাছে যে কাঠগুলো ছিল, যেগুলো তারা কেটেছিল, সেই কাঠগুলো, সমস্ত কাঠখড়িগুলো ফেলে দিয়ে তারা গ্রামের দিকে দৌড়াতে থাকে, এবং দৌড়াতে দৌড়াতে তারা অনুভব করে তাদের পিছনে যেন একটা বড় ধরনের কোনো একটা কিছু দৌড়ে দৌড়ে আসতেছে। তারা দুজনেই আর পিছনে তাকানোর সাহস পেল না। তারা এক মুহূর্তে বাড়ির মধ্যে দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে গেল, এবং হাঁপাতে হাঁপাতে তারা বাড়ির উঠানে এসে সেন্সলেস হয়ে পড়ে গেল। তো যেহেতু শামীম ভাই এবং নাজমুল ভাইয়ের বাড়ি একসাথেই ছিল, তো তারা নাজমুল ভাইদের বাসাতে যে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং নাজমুল ভাইয়ের পরিবারের লোকজন যখন বাইরে আসে, তো তারা দেখে যে তারা নাজমুল ভাই এবং শামীম ভাই দুজনে ঘেমে একাকার হয়ে গেছেন। তো তাদেরকে যখন জ্ঞান ফেরানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তো তখন তারা বলে যে কিছু হয়নি, তারা আসলে একটা সাপ দেখেছিল এবং সেই সাপটাকে দেখে তারা ভয় পেয়েছে। তো এরপরে সেদিন তারা ফ্রেশ হয়, এবং ফ্রেশ হয়ে তারপরের দিন তারা আবার সেই জঙ্গলের মধ্যে যায়। যেহেতু তাদের আসলে জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করাই ছিল তাদের একটা প্রধান মাধ্যম, তো তারা সেই ফেলে আসা কাঠগুলো নিতে যায়, এবং তারা সুন্দরভাবে সেই কাঠগুলোকে বাসাতে নিয়ে আসতে সক্ষম হয়, এবং তারপরে কোনো ধরনের তাদের সমস্যা হয়নি। এভাবেই চলতে থাকে প্রায় এক সপ্তাহ। তারা এক সপ্তাহ পর বিষয়টা মোটামুটি ভুলেই গিয়েছিল। তো এরপরে তারা সেদিনও অনেকগুলো কাঠ কাটে, এবং কাঠ কাটতে কাটতে তাদের সেদিনেও সন্ধ্যা হয়ে যায়, এবং তারা জানে যে আজকে তাদের যেহেতু প্রচুর কাজ করতে হবে, এই কারণে তারা সেদিন আসার সময় পুনরায় তারা একটা মশাল নিয়ে এসেছিল, এবং মশাল জ্বালানোর জন্য তারা দেশলাই নিয়ে এসেছিল। তো এইভাবে তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এবং সন্ধ্যার পর শামীম জানায় যে বন্ধু আজকে আর কাজ করব না, আজকে বাসায় চলে যাই। তো সেদিন আসলে তারা 3 জন এসেছিল। তো যেহেতু তারা অনেকগুলো কাঠ কেটেছিল এবং তারা বিশ্রাম নেওয়ার জন্য সন্ধ্যার সময় তারা বলে যে এখানে
নাজমুল ভাই বলে যে আমরা আসলে একটু বিশ্রাম নেই, তারপরে কাঠগুলো নিয়ে বাসায় চলে যাব। বলে রাখা ভালো, এখানে ওরা আজকে 3 জন এসেছিল। গতবারের মতো নাজমুল ভাই এবং তাদের সাথে একজন নাম হলো রাজু, উনি চলে আসে এবং এরা 3 জন মিলেই তারা ওই কাঠগুলো কাটে এবং তারা বিশ্রাম নেওয়ার জন্য, বিশেষ করে শামীম ভাই, নাজমুল ভাই এবং রাজু ভাই 3 জনে একটা গাছের গুঁড়ির মধ্যে বসে ওরা চিন্তা করে যে 5 মিনিট রেস্ট নেবে, তারপরে তারা কাঠগুলো নিয়ে চলে যাবে। কিন্তু সেই গুঁড়িটার বসার পর তারা যখন মাত্র 2 মিনিট বসেছিল, তখনই তাদের কাছে মনে হলো যে তারা যে গুঁড়িটার মধ্যে বসেছিল, গাছের গুঁড়িটার মধ্যে বসেছিল, সেটা যেন নড়ে উঠলো। তো এটাতে তারা বেশ অবাক হলো এবং তারা চিন্তা করলো যে হয়তোবা এই গুঁড়িটা অনেক পুরনো এবং অনেক ভঙ্গুর হয়ে গেছে, যা হয়তোবা এই কারণে তাদের কাছে মনে হয়েছে যে এটা নড়ে উঠলো। কিন্তু পরের মুহূর্তে তারা অনুভব করলো যে এই গাছের গুঁড়িটা কোনো গাছের গুঁড়ি নয়, এটা শক্ত কোনো কিছু একটা, এবং সেটা কিছুক্ষণ পর পর নড়ে উঠতেছে এবং হালকা শ্বাস নিঃশ্বাস নিলে যেরকম হয় সেই রকম নড়ে উঠতেছে। তো তারা অনুভব করে যে এটা আসলে কোনো গাছের গুঁড়ি নয় এবং তারা খুবই অবাক হয় যে এই জিনিসটাই এতদিন থেকে এখানে আছে, অথচ তারা জানে না এই গাছের গুঁড়িটা হঠাৎ করে কোথা থেকে আসলো। তো যখন তারা এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, তারা দেখলো যে এটা একটা লম্বা একটা গাছের গুঁড়ি এবং যখন তারা সেই গাছের গুঁড়িটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, তারা যেটা দেখতে পেল সেটা দেখার জন্য তার 3 জনের মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো যে এটা কোনো গাছের গুঁড়ি নয়, এটা তো একটা সাপ, একটা বড় বিশাল বড় একটা অজগর সাপ, আর তারা সেই অজগর সাপের পেটের মধ্যেই তারা বসেছিল। এটা দেখে তারা 3 জনে এত পরিমাণ ভয় পেয়ে যায়, তারা কি করবে বুঝতে পারতেছিল না। তো তারা সেদিন প্রচণ্ড পরিমাণ 3 জনে ভয় পায় এবং সেই সাপের হাত থেকে বাঁচার জন্য তারা বাড়ির দিকে প্রাণপণে দৌড়াতে থাকে। বলে রেখে ভালো রাসেল ভাই, তার সেই জঙ্গল থেকে তাদের বাসা প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। জঙ্গলের পাশেই তাদের বাড়ি ছিল, কিন্তু তারা জঙ্গলের ভিতরে এতটা চলে এসেছে যে তারা আসলে সেখান থেকে তাদের বাসা প্রায় 1 কিলোমিটার। এবং তারা যখন দৌড়াচ্ছিল এবং তারা অনুভব করতেছিল যে পিছন দিকেও মনে হচ্ছে কেউ যেন গত দিনের মতো কেউ যেন তাদের পিছনে দৌড়ে দৌড়ে আসতেছিল এবং তারা 3 জনে প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং যখন তারা বাসা আসার আগ মুহূর্তে তারা অনুভব করে তাদের পথের মধ্যে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে 3 জনে সেই কালো অবয়বটার সামনে ধুরমুড়িয়ে পড়ে যায় এবং তাদের শরীরে ব্যালেন্স রাখতে না পারে তারা আসলে সবাই 3 জনেই পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তাদের চোখে মুখে ধুলা বালি লেগে যায় এবং যখনই তারা চোখ তুলে উপর সামনের দিকে তাকায়, তারা দেখতে পায় সেই কালো অবয়বটা সামনে নেই। তারা প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং তারা পুনরায় সেখানে থেকে উঠে অন্য রাস্তা দিয়ে দৌড়াতে লাগে এবং দৌড়াতে দৌড়াতে বাড়িতে তারা পৌঁছে যায় এবং বাড়িতে এসে তারা বিশেষ করে নাজমুল ভাই এবং রাজু ভাই 2 জনে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু শামীম ভাই আসলে তখনও সেন্সলেস হওয়ার মতো অবস্থা। যখন পরিবারের লোকজন এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমরা এইভাবে এসে বাসায় এসে অজ্ঞান হওয়ার কারণটা কি, তো যখন নাজমুল ভাই এবং রাজু ভাই জ্ঞান ফিরে এবং সেই সাথে শামীম ভাই জানায় যে তারা আজকে এই ধরনের একটা সাপ, বিশাল বড় অজগর সাপ দেখেছে এবং সেই সাপটা তাদেরকে পিছু নিয়েছিল। তো নাজমুল ভাইয়ের পরিবার জানায় যে আসলে যেহেতু তারা জঙ্গলে নিয়মিত কাজ করে এবং তারা জঙ্গলে এরকম সন্ধ্যার পর অনেক ধরনের ভৌতিক ঘটনা শুনেছে, তো এটা আসলে অবহেলা করার উচিত হবে না। তো এরপরে নাজমুল ভাইয়ের বাবা উনি একজন কবিরাজকে নিয়ে আসেন এবং কবিরাজকে যখন দেখানো হয় তিনি বলেন যে ওটা একটা ছিল সর্পজিন, যেটা কাজে মানুষকে ভয় দেখানো। যারা রাতের বেলা জঙ্গলে কাঠ কাটে তাদেরকে সে বাড়ি ফিরতে দেয় না। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা সন্ধ্যার পরেই আসার জন্য প্রস্তুত হয়েছিলে এবং তোমাদের কাছে একটা মশাল ছিল এবং এই মশালের আলোর কারণে সে তোমাদের সাথে খারাপ কিছু করার দুঃসাহসিকতা করতে পারেনি। যদি তোমাদের কাছে কোনো আলো না থাকতো তাহলে সে তোমাদেরকে মেরে ফেলতো। তোমাদের ভাগ্য অনেক ভালো যে তোমরা বেঁচে ফিরে এসেছো। তো রাসেল ভাই এরপরে সেই তান্ত্রিক তাদেরকে সবাইকে একটা করে তাবিজ দেন এবং বলেন যে তোমরা কখনোই আসরের নামাজের পর জঙ্গলের মধ্যে থাকার চেষ্টা করবে না
তাহলে তোমাদের সাথে খারাপ কিছু ঘটে যেতে পারে। তো এরপর থেকে তারা তিনজনেই কখনোই আর আসর নামাজের আজান দিলে তারা কখনোই আর সেই সেই জঙ্গলের মধ্যে তারা থাকেনি। তো এরপর থেকে তারা যত করেই জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, তারা কখনোই সেই আসর নামাজের পর আর কখনোই তারা সেই বনের মধ্যে থাকেনি, সেই ঘন জঙ্গলের মধ্যে থাকেনি, তারা আগে ভাগে চলে এসেছে। তো রাসেল ভাই, এটা ছিল নাজমুল ভাইয়ের ঘটনা। তিনি আমাকে ময়মনসিংহ জেলা থেকে এই ঘটনাটা শেয়ার করেছেন। আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।